আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আমি ডাক্তার মোহাম্মদ হাসানুল কিমেল। আমি সৌদি মেডিকেল থেকে পাশ করছি। আজকে তোমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ইন্টারমিডিয়েটের, সেটা মানব জীবনের ধারাবাহিকতা। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য অনেক 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 বেশি একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বিশেষ করে যারা মেডিকেল অ্যাডমিশনে প্রিপারেশন নিচ্ছ বা নিবা তাদের জন্য অবশ্যই। এছাড়া এই চ্যাপ্টারটা সম্বন্ধে দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্টের প্রথম দিকে খুবই কিউরিয়াস থাকে। হ্যাঁ, যে মানব জীবন ধারাবাহিকতা, এটাতে অনেক ট্যাবু আছে। হ্যাঁ, অনেকেই ক্লাসে এই জিনিসটা নিয়ে বুঝাইতে চায় না বা বেশ সম্বন্ধে ডিসকাস করতে চায় না, স্যারও এটা ইন্টারেস্ট ফিল করে না। বাট আই থিঙ্ক, আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টদের, ঠিক আছে, তোমাদের লেভেলে অবশ্যই এই চ্যাপ্টার সম্বন্ধে খুবই ভালো ধারণা থাকা উচিত, আমার যেটা মনে হয়। এছাড়া এই চ্যাপ্টারটা অনেক অনেক একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অবশ্যই আমি প্রাইমারি থেকে অ্যাডভান্স পর্যন্ত ডিসকাস করবো। কিছু কথা হয়তো বা তোমাদের বইয়ের বাইরে লাইন থাকবে, বাট এটা তোমাদের দরকার। ওকে, তো যাই হোক, এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। চলে আসো, প্রথমে একটু দেখে আসি যে মানবজীবন ধারাবাহিকতা এটা অনেক অনেক একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রথমে এটা তোমাদের একটা এক্সট্রা সিলেবাসের একটা চ্যাপ্টার। যাক, আমাদের এখানে দেখো, আমরা প্রজননতন্ত্র যদি বলি, সেটা দুইটা প্রজননতন্ত্র নিয়ে এখানে আলোচনা করা আছে। একটা পুং প্রজননতন্ত্র, একটা তোমার কিবা স্ত্রী প্রজননতন্ত্র। ঠিক আছে, পুং প্রজননতন্ত্র যেটা আছে এর মধ্যে প্রথম যেটা আছে, এক হচ্ছে মুখ্য প্রজননতন্ত্র, এটা আছে কি আনুষাঙ্গিক প্রজননতন্ত্র। তো আমরা একটু ধারণা নিব, দেন আমরা ডিসকাস করব। ক্লিয়ার? তো প্রথমে চলে আসবে পুং প্রজননতন্ত্র। এখান থেকে যদি আমরা দেখি, ঠিক আছে, দেখো এখানে একটা পুং প্রজননতন্ত্র চিত্র দেওয়া আছে। আমরা একটু ম্যানুয়ালি আমরা একটু দেখব। ওকে, আমরা একটু এঁকে দেখব কেমন দেখা যায় পুং প্রজননতন্ত্র এবং কি কি আছে সেটা আমরা একটু দেখব। দেখো, পুং প্রজননতন্ত্রের এখানে যদি বলা যায়, এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা একটা ইউরিনারি ব্লাডার, এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা একটা ইউরেথার, এটা একটা ইউরেথার, তো এটা একটা ইউরেথার ওপেনিং, এবং এটা হচ্ছে বলা হয় পেনিস বলতেছি আমরা। তো এই অংশটার নাম বলতেছি আমরা পেনিস। এবং এই পাশে থাকে মূলত শুক্রথলি, একটা থলি থাকে যেটা ইংলিশের নাম বলে আমরা স্কটাম। তো এটা যেটা দেখতে পাচ্ছ এটা মূলত বলা হয় স্ক্রটাম। এবং এই যে ভিতরে, এর ভিতরে মূলত আমি একটু রেড কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এর ভিতরে মূলত যেটা থাকে সেই অংশটা যেটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে দুই পাশে একই জিনিস থাকবে, এটাকে বলতেছে আমরা টেস্টিস। তো এটা মূলত হচ্ছে কি ভাই, টেস্টিস। তো এর ভিতরে, তো এক কথা স্কটামের মধ্যে কি থাকে ভাই, টেস্টিস। এবং এই টেস্টিসের ঠিক সামনে দেখি একটু অংশ বালজ হয়ে যায়, মোটা হয়ে যায়, এই যে মোটা হয়ে গেল, এই অংশের নাম হচ্ছে বলা হয় এপিডিডাইমিস। তো এপিডিডাইমিস থেকে একটা নালিকা বের হয়, এপিডিডাইমিস এখান থেকে একটা কি হয়, নালিকা বের হয়। এবং এই যে দেখো, আমরা জানি উপর দিকে আমাদের কি আছে ভাই, কিডনি আছে, ওই নদার। তো এই পাশে একটা কিডনি আছে, হ্যাঁ, এই পাশে একটা কি আছে ভাই, আমাদের কিডনি আছে। এই কিডনি থেকে বের হয় একটা নালী বের হয়, সেটার নাম হচ্ছে কি ইউরেথার। এই যে ভিতরে প্রবেশ করতেছে, ভিতরে প্রবেশ করলো। এবং এই যে দেখো, তা এটা হচ্ছে কি ছিল ভাই, কিডনি। এবং এটা যেটা দেখতে পাচ্ছ এটা একটি ইউরিনারি ব্লাডার। আমি বেসিক থেকে খেয়াল করবা, সেটা ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি। এবং এই যে দেখতেছো এই অংশটার নাম বলতেছে আমরা ইউরেটার। এটা একটি ইউরেটার। তাহলে দেখো, এটা হচ্ছে আনুষঙ্গিক কিছু অঙ্গের মধ্যে আমরা কিছু দেখতেছি, এগুলো আমাদের একটু জানতে হবে। এরপরে দেখো, আমাদের দেখো এখানে ছিল স্কটাম, স্কটের মধ্যে ছিল টেস্টিস, টেস্টিস থেকে একটা নালিকা বের হলো, এই যে নালী বের হয়েছে, সেই নালীটা দেখো এটা ভেদ করছে, ইউরিটাকে ভেদ করেছে, এদিক থেকে এসে মিলিত হলো এখানে এসে। এবং এখানে একটা গ্ল্যান্ড থাকে, নিচে একটা আরেকটা গ্ল্যান্ড থাকে, এবং এখানে একটা পাতার মতো একটা ফিঙ্গার একটা প্রজেকশন থাকে। ওকে, তো এখন যদি আমরা যদি স্ট্রাকচারগুলো যদি ইন্ডিভিজুয়ালি যদি দেখি কোন স্ট্রাকচারের নাম কি, সেটা আমরা একটু দেখব। তো প্রথমে দেখো, এই যে অংশটা বলেছিলাম, এই অংশটার নাম, এটার নাম বলেছিলাম, এটা ভাইয়া টেস্টিস। এই যে অংশটা দেখেছিলাম এটার নাম হচ্ছে
এপিডিডাইমিস। এটা একটি এপিডিডাইমিস। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হয় ভাস ডিফারেন্স। তো এই অংশের নাম হচ্ছে ভাস ডিফারেন্স। এবং দেখো এখানে একটু ফুলে যায় এই জায়গাটা, মূলত যখন ইউরেটারকে ভেদ করে যায় এই জায়গাটা একটু ফুলে যায়, বাল্জ হয়ে যায়। এই অংশের নাম হয় অ্যাম্পুলা। এগুলো সবগুলোর পার্ট। এবং এই যে অংশটা দেখতে পাচ্ছ, একে বলতেছে, এই যে অংশটা যেটা তোমার হচ্ছে মূত্রনালীর সাথে যুক্ত হয় নাই, তার আগ পর্যন্ত যে নালীটা আছে, একে বলা হয় ইজেকশন ডাক বা ক্ষেপণ নালিকা। তো এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই নালিকা আমরা বলেছি ক্ষেপণ নালিকা। তো এটা হচ্ছে ক্ষেপণ নালিকা। তো এই যে নালিকা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি মূত্রনালী বা ইউরেথ্রা। এটাকে বলা হয় মূত্রনালী বা ইউরেথ্রা, এটা একটু মনে রাখবা। এছাড়া দেখো এই যে একটা প্রজেকশন লাইক দেখতে পাচ্ছ, এই যে প্রজেকশন, আমি কয়েকটা, যদিও তোমাদের বলা আছে পুং প্রজননগ্রন্থ 2টি, বাট এটাও গ্রন্থির মতো কাজ করে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে আমরা বলতেছি সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল। তো এই অংশটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। যে সেমিনাল ভেসিকল কোনো একটা শুক্রাণুকে মূলত তোমার কি করে ভাই, সান্দ করে এবং এটার ভলিউমটাকে বাড়ায়। ওকে, এছাড়া এই যে দেখো একটা প্রোস্টেট, এখানে নিচে একটা গ্ল্যান্ড আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা গ্ল্যান্ড। যদি বলা হয় পুং প্রজনন গ্রন্থি কয়টি, 2টি, তার অন্যতম গ্রন্থি হচ্ছে সেটা কি ভাই, প্রোস্টেট। তাহলে দেখো এখানে একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের নাম হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। এখানে 2টা গ্ল্যান্ড পাবা। নিচে এই যে দেখো আরেকটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড যেটা দেখতে পাচ্ছ, এই গ্ল্যান্ডকে বলা হয় কাউপার গ্ল্যান্ড। তো এই গ্ল্যান্ডটাকে আমরা বলতেছি ভাইয়া কাউপার গ্ল্যান্ডস, অর বলা হয় বালবো ইউরেথার গ্ল্যান্ড। এটাকে আরেকটা বলা হয় বালবো ইউরেথার গ্ল্যান্ড। এই 2টাকে বলা হয় পুং প্রজনন গ্রন্থি। তো এটা মূলত 2টি পুং প্রজনন গ্রন্থি। তো এই 2টাকে বলা হয় মূলত পুং প্রজনন গ্রন্থি, এটা একটু মনে রাখবা। তো এই দেখো হচ্ছে মেইন হচ্ছে কি একটা স্ট্রাকচার। তার মধ্যে এই যে টেস্টিস যেটা দেখতে পাচ্ছ, টেস্টিস, এটাকে বলা হয় প্রাইমারি বা প্রাথমিক বা প্রধান, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ অর্গান অফ মেল। একটু মনে রাখবা, এটা হচ্ছে টেস্টিস। তাহলে আরেকবার একটু দেখো, খেয়াল করো, অনুসারে দেখো, হয়ে যাবে পড়া। তাহলে দেখো এটা হচ্ছে একটা স্কটাম বা এটা হচ্ছে শুক্রথলি বলতে পারো, যেখানে তোমার কি থাকে, শুক্রাশয় বা টেস্টিস তোমার কি থাকে ভাই, এখানে থাকে। তো এই যে দেখো একটা স্কটাম, দেন এর মধ্যে এর উপরে একটা অংশ হলো সেটা এপিডিডাইমিস, দেন এটা ভাস ডিফারেন্স অ্যাম্পুলা। এটা হচ্ছে কি ছিল ভাইয়া, এটা হচ্ছে একটা সেমিনাল ভেসিকল। এই যে দেখো সেমিনাল ভেসিকল যেটা বলেছিলাম। এই যে গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডটা বলেছিলাম সেটা হচ্ছে প্রোস্টেট, এবং এছাড়া তোমার কাউপার গ্ল্যান্ড আছে, নিচে তোমার কি আছে, ইউরেথ্রা, এবং সবার লাস্টে এটা কি, অপিনি। ঠিক আছে। তো এটা যে একটা যে স্ট্রাকচার যদি দেখো, এটা হচ্ছে একটা কি, একটা মেল রিপ্রোডাক্টিভ অর্গান। তো এখন আমি এটা যদি টেস্টিস যেটা আছে সেটা যদি কাট সেকশন করো, ইন্টারনাল স্ট্রাকচারগুলো কেমন দেখা যায় সেটা আমরা একটু দেখবো। দেখো একটা টেস্টিস যদি দেখো, যে টেস্টিস, সেই টেস্টিস স্ট্রাকচার যদি দেখি ভাই, নর্মালি একটা টেস্টিস, তো এটা একটা টেস্টিস। তো এই টেস্টিসের এটা হচ্ছে ভাই ইন্টারনাল একটা স্ট্রাকচার। ঠিক আছে, আমরা একটু দেখতেছি টেস্টিস, এর ভিতরে অসংখ্য কিছু নালিকা থাকে, এরকম নালিকা থাকবে। আমি এটা পরেও দেখবো, কিন্তু এটা স্লাইড পরে দেখবো, আমরা এখানে একটু দেখে নেই। তো এটা একটা অসংখ্য এরকম কি থাকবে ভাই, নালিকা থাকে। এই নালিকাগুলা, ঠিক আছে, নালিকাগুলা, এই নালিকাগুলোর নাম মনে রাখবা সেমিনোফেরাস টিউবুলস। এটার নাম হচ্ছে সেমিনো
ফেরাস টিউবুল। এটার সংখ্যা নিয়ার অ্যাবাউট 1000টি। তো এখানে অসংখ্য 1000টার মতো সেমিনিফারাস নালিকা থাকে। এই নালিকাগুলো মিলে একত্রে একটা জালির মতো তৈরি করে। অসংখ্য সবকিছু মিলে 1000টা মিলে সেখান থেকে একটা জালের মতো তৈরি করলো। এই যে একটা জালের মতো তৈরি করছে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, একে বলা হয় রেটি টেস্টিস। এটা হচ্ছে রেটি টেস্টিস, ঠিক আছে? এটা মনে রাখবা। এইগুলা মিলে এখানে অসংখ্য মিলে এখানে সংগ্রহ নালিকা তৈরি হয়। মূলত এরকম সংগ্রহ নালিকা তৈরি হয়। এটা মিলে তৈরি হলো সংগ্রহ নালিকা। যে সংগ্রহ নালিকা কয়টি হয়? 20টি। এই সংগ্রহ নালিকাগুলো মিলে এখানে যেটা তৈরি হয়, আবার পরবর্তীতে এখানে একটা প্রজেকশন লাইট তৈরি করে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, এখানে একটা প্রজেকশন মতো তৈরি হয়। এই যে দেখো একটা প্রজেকশন মতো তৈরি হলো। এই যে তৈরি হচ্ছে যেটা প্রজেকশন, যেটা দেখতে পাচ্ছি, মনে রাখবা এই যে প্রজেকশন যেটা তৈরি হলো, এই যে প্রজেকশন তৈরি হলো সেটার নাম হচ্ছে এপিডিডাইমিস। এটা আরো বেশি ঘন হয়ে যায়। তো এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে মূলত আমরা কি বলতেছি ভাই? এপিডিডাইমিস। তো এই যে অংশটার নাম, সেটার নাম হচ্ছে এপিডিডাইমিস। তো আমি আরেকবার একটু খেয়াল করো, মনোসায় দেখো যে এখানে তোমার কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে। তাহলে প্রথমে দেখো সেমিনোফিলাস নালিকা। এখানে সেমিনোফিলাস নালিকা, এগুলো কতগুলো ভাই? 1000টি। এগুলো মিলে তৈরি হলো রেটি টেস্টিস। এগুলো মিলে যেটা তৈরি হলো সেটা তোমার কি ভাই? সংগ্রাহক নালিকা। এটা তোমাদের বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন ছিল, মিলে হলো সংগ্রাহক নালিকা। এই সংগ্রাহক নালিকার সংখ্যা কত হয়? 20টি। যার আরেকটা নাম মনে রাখবা স্টার দিয়ে, সেটা আরেকটা নাম, সেটা হচ্ছে কি? ভাসা ইফারেন্সিয়া। যে আরেকটা যেটা আছে সেটা তোমার ভাসা ইফারেন্সিয়া। এগুলা মিলে যেটা হয়, সেগুলো যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে কি ভাই? এপিডিডাইমিস। এই সিরিয়ালটা একটু মনে রাখবা। ক্লিয়ার? এই স্লাইডটা তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? একবার দেখো, একবার রিপিট করো, ঠিক আছে? একবার পড়া হয়ে যাবে। তো এখন চলে আসো, একটু খেয়াল করো। দেখো এটা একটা প্রুং প্রজনন গ্রন্থি, যেটা দেখাচ্ছিল তোমাদের বইয়ে এরকম একটা ছবি আছে দেখবা, যেখানে দেখো লেখা আছে, এই যে দেখো স্কটাম, এটা পুরাটা এটা শুক্রাশয়, ঠিক আছে? তো এখন যদি দেখো যে ভাই এই যে দেখো এটা একটা শুক্রাশয়, ঠিক আছে? এই যে শুক্রাশয়, এই যে একটা স্কটামের মধ্যে এটা আছে, এই যে উপরে একটা প্রজেকশন, সেটা আছে এপিডিডাইমিস। তো এখান থেকে এই যে দেখো একটা নালিকা বের হয়েছে, সেটার নাম ছিল হচ্ছে ভাস ডিফারেন্স। এরপর দেখো এই যে দেখো এর প্রজেকশন তুলে, সেটা হচ্ছে সেমিনাল ভেসিকল কাইন্ড গ্রন্থি। নিচে দেখো একটা গ্রন্থি আছে পুং প্রজনন গ্রন্থি, সেটা হচ্ছে কি ভাই? প্রোস্টেট গ্রন্থি। দেন এরপরে দেখো আরেকটা গ্রন্থি কাউপার গ্রন্থি। তো পোস্টের একটা কি ভাই? কাউপার গ্রন্থি। তো এই দেখো এটা হচ্ছে ইউরেথার, এই যে এটা পেনিস। পেনিসে এখানে তোমার কি আছে ভাই? পিপিএল গ্ল্যান্ড, পেনিস, উই নো দ্যাট। এগুলো একটু জাস্ট মনে রাখবা, ওকে? তো এখন দেখো এই যে দেখো এটা তোমার কি ছিল ভাই? মূত্রথলি। এই যে মূত্রথলি, এবং কি এটা ইউরেথার। ইউরেথাকে ভেদ করে চলে আসে, এটা একটু মনে রাখবা। অলরেডি আমরা পড়ে ফেলছি, এটা একটা পার্শ্ব দৃশ্য। এটা তোমার কি? পুং প্রজনতন্ত্রের, ওকে? এখন চলে আসো, অলরেডি আমরা এটা দেখে ফেললাম, একবার দেখবো হয়ে যাবে ইনশাআল্লাহ পড়া। দেন চলে আসো একটা শুক্রাশয়ের যদি বর্ণনা যদি বলি, সেই শুক্রাশয়ের বর্ণনা তো মনে রাখবা যে একটা শুক্রাশয়, সেটার লেন্থ যদি বলি অ্যারাউন্ড 4 থেকে 5 সেন্টিমিটার। আবরণ মনে রাখবা, সেই আবরণের নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনা। তা এটা শুক্রাশয়, তো এটা একটা শুক্রাশয়। তার এখানে যে আবরণগুলো আছে, যে এই আবরণ, সে আবরণের নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনা। যদিও আবরণ 3 টাকা, টিউনিকা অ্যালবুজিনা, টিউনিকা ভাস্কুলাসা, বাট তোমাদের ওই বইতে এগুলো লেখা নাই। তো জাস্ট একটা আবরণ আছে সবার বাইরে যে আবরণ, সে আবরণের নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনা। এটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনা একটা আবরণ, এটা একটু মনে রাখবা।
তো দেখো আবরণীর নাম মনে রাখবা টিউনিকা অ্যালবুজিনা। অবস্থান স্কনটা আমাদের থলিতে থাকে। এটা হচ্ছে ভিতরে একটা বই উদরের অঙ্গ, এক্সট্রা অ্যাবডোমেন, আমাদের কোনো পেটের অঙ্গ না, নিচের দিকে অঙ্গ, নিচের দিকে থাকে। কথা বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা। এছাড়া একটা কথা মনে রাখবা, যেটা বাম পাশে স্কোয়াটামটা একটু বেশি ঝোলানো থাকে, যে বাম পাশে স্কোয়াটাম সেটা কি থাকে ভাই? ঝোলা থাকে। তাহলে এটা একটু মনে রাখবা, বাম দিকের স্কোয়াটাম এটা তোমার কি থাকে ভাই? বেশি ঝোলানো থাকে। বাম দিকের যে স্কোয়াটাম আছে বেশি ঝোলানো থাকে, বেশি ঝোলানো থাকে। এটা একটু মনে রাখবা। দেন এরপরে যদি চলে আসি ভাই, তারপরে দেখো প্রত্যেক শুক্রাণুর ভিতরে প্রায় 100টি সেমিনিফারাস নালিকা থাকে। দেখো এই লাইনটা থ্রোলি মনে রাখবা। এই যে দেখো ভিতরে তোমার কি ছিল বলেছিলাম, 100টির মধ্যে অসংখ্য নালী থাকবে, সেমিনিফারাস নালিকা। এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার কি হয়? সেমিনিফারাস নালিকা। এটা মনে রাখবে। তাহলে প্রত্যেকটা ভিতরে কতগুলো আছে ভাই? 1000টি সেমিনিফারাস নালিকা। প্রতিটি প্যাসানো নালিকা থাকে। নালিকাগুলো ইন্টারস্টেলার কোষ বা লিডিং কোষে চোবানো থাকে। লিডিং কোষ নিয়ে আমি একটু পরে কথা বলবো। লিডিং কোষ থাকে, কি কি কোষ থাকে সেটা নিয়ে পরে কথা বলছি। সেমিনিফারাস নালিকাগুলো মিলে একটা উন্মুক্ত হয়, জালিকা তৈরি করে, সেটার নাম হচ্ছে রেটিটেস্টিস। ঠিক আছে? এবং রেটিটেস্টিসগুলো মিলে দেখো প্রায় 20টি, ঠিক আছে, এটা লেন্থ মনে রাখার দরকার নেই, ভাষা ইফারেন্সিয়া, ঠিক আছে, নামক সংনালিকা সৃষ্টি করে। দেন এখানে শুক্রাণু তৈরি হয় লিডিং কোষ থেকে। মনে রাখবে এখানে কোষ থাকে দুইটা, লিডিং কোষ একটা সার্টরি কোষ। যে লিডিং কোষ থেকে পরবর্তীতে টেস্টোস্টেরন ক্ষরণ হয়। এটা একটা ইম্পর্টেন্ট একটা লাইন তোমাদের জন্য, যে এখানে একটা টেস্টিসের মধ্যে থাকে লিডিং কোষ, সেই লিডিং কোষ থেকে তোমার কি ক্ষরণ হয় ভাই? টেস্টোস্টেরন ক্ষরণ হয়। তাহলে দেখো এই যে দেখো বলেছিলাম, এক সেমিনার নালিকা 1000টি মিলে হলো রেটিটেস্টিস, দেন সংগ্রহ হলে দেন হলো ইপিডিডাইমিস। ঠিক আছে? ওকে, এই জিনিসটা ভালোভাবে মনে রাখবো, এই যে এই লাইনটা। ঠিক আছে? তাহলে এখন চলো সবাই, এখানে দেখো একটা শুক্রাশয়ের গঠন দেওয়া আছে। ওকে, এখানে যদি বলি ভাই, দুই ধরনের কোষের কথা কিছুক্ষণ আগে দেখলাম। এক হচ্ছে লিডিক কোষ, কয়েকটা কোষের নাম বলবো মনে রাখবো, লিডিক কোষ। দুই যেটা বলবো মনে রাখবা সেটা হচ্ছে স্টার্ডিয়া লিডিক কোষ। ঠিক আছে? তিন, দুই হচ্ছে সার্টোলি কোষ, সার্টোলি কোষ। তিন যেটা মনে রাখবা, ঠিক আছে, এক হচ্ছে লিডিক কোষ, সার্টোলি কোষ। তিন যেটা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম কোষ। এখন কোনটা থেকে কি হয় সেটা আমরা একটু দেখব। যেটা লিডিক কোষ মাত্র দেখে আসলাম ভাই, এটা হচ্ছে টেস্টোস্টেরন ক্ষরণ করে। সার্টোলি যে কোষ, এই কোষটা মূলত পুষ্টি সরবরাহ করে। একটা স্পাম যখন হয়, স্পার্মাটোজেনেস হয়, তখন এখানে পুষ্টি দরকার হয়। সেই পুষ্টি যারা দেয় সেটা তোমাকে সার্টোলি কোষ। এক কথা এটা নিউট্রিশন দিবে, তো এটা হচ্ছে নিউট্রিশন দিচ্ছে। দেন যেটা জার্মিনাল ইপিথেলিয়াম কোষ, এখান থেকে তৈরি হয় মূলত পুংজনন মাতৃকোষ, এবং এই কোষগুলো মূলত ফার্দার ফরতে স্পাম তৈরি করতে সাহায্য করে বা হেল্প ইন স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস প্রসেসটা আমরা একটু পরে দেখব। মূলত এখানে দুইটা প্রসেস হবে, একটা স্পারমাটোজেনেসিস, একটা ওজেনেসিস, যেটা আজকে দেখবা খুব ভালোভাবে মনে সাথে দেখে যাবে। এছাড়া এখানে মেনস্ট্রুয়াল সাইকেল সেটা খুব ভালোভাবে খেয়াল করবা। যাই হোক, এখানে দেখো অলরেডি এই চিত্রটা আমরা পড়ে ফেলছি ভাই। দেখো এই যে দেখো আরেকবার দেখো, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। যে দেখো এই যে দেখো ভিতরে নালিকা আছে, ঠিক আছে, এগুলো সবগুলো কি সেমিনিফারাস নালিকা। কতগুলো আছে ভাই? 1000টি। তো এখানে সেমিনিফারাস নালিকা আছে 1000টি। ঠিক আছে? দেখো বাইরের আবরণ টিউনিকা অ্যালবুজিনা, এটা হচ্ছে বাইরের আবরণ, এটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনা। এই যে দেখো টিউনিকা অ্যালবুজিনা আবরণ, প্রত্যেকটা মিলে এই যে দেখো সবকিছু মিলে তোমার কি হলো, একটা অনেকগুলা মিলে হলো, সেটা হচ্ছে কি রেটিটেস্টিস, যেটার নাম হচ্ছে রেটিটেস্টিস। এবং সেগুলো মিলে দেখো এই যে সংগ্রাহক নালিকা তৈরি হলো, এই যে সংগ্রাহক নালিকা।
সংগ্রহ তালিকা, সেই সংগ্রহ তালিকার নাম কি বলেছিলাম? ভাসা ইনফারেন্সিয়া। দেন এগুলো মিলে এই যে দেন ভাস ডিফারেন্সের বাইরে চলে এসেছে। আর এগুলো প্রত্যেকটা এপিডেমিসের পার্ট, মাথা আছে, দেহ আছে, লেজ আছে। জাস্ট নাইস টু নো, একবার জাস্ট দেখে নিবা ভাই, আর কিছুই না। কথা বুঝতে পারছো? একবার দেখো হয়ে যাবে। তো এখন দেখো যে শুক্রাশয়ের আদার্স যে পার্টগুলো ছিল সেগুলোর কাজ কি। ওকে, ওই যে এপিডেমিস উপরে যে অংশটা দেখেছিলাম সেটা এপিডেমিস, এটার কাজ কি? এটার যে কাজ সেটা হচ্ছে মূলত শুক্রাশয় নিষেক ক্ষমতা বাড়ায়, খুব ভালোভাবে খেয়াল করা, পুষ্টিক্ষরণ করে এবং সতেজ রাখে। তবে পুষ্টিক্ষরণ করে এবং সতেজ রাখে কোনটা ভাই? এপিডিডাইমিস। ভাস্ট ডিফারেন্স। দেখো শুক্রাণু গমন হয়, গমন রাস্তার মধ্যে ভাস্ট ডিফারেন্স। তো ভাস্ট ডিফারেন্সের প্রধান কাজ কিছু সময়ের জন্য শুক্রাণু এখানে কি থাকে? জমা থাকে। এটা একটু মনে রাখবা, কিছু সময়ের জন্য শুক্রাণু এখানে জমা থাকে। এই যে দেখো ভাস্ট ডিফারেন্স, এটা হচ্ছে ভাস্ট ডিফারেন্স নালী, এখানে কিছু সময়ের জন্য শুক্রাণু কি থাকবে ভাই? জমা থাকে। কথা বুঝতে পারছো? এরপরে দেখো সেমিনাল ভেসিকল। ওই যে দেখো একটা গ্রন্থির মতো পাতার মতো এটা ছিল, এটা হচ্ছে পিচ্ছিল সান্দ করে, ওই যে বলেছিলাম সান্দ পিচ্ছিল হয়। দেখো এখানে 80% বীর্য বা সিমেন গঠন করে। জিনিসটি একটু বুঝতে হবে, সিমেন আর স্পাম এটা কি এক জিনিস ভাই? সিমেন আর স্পাম কি এক জিনিস? নেভার, নেভার। একটু মনে রাখবা, স্পাম বা যেটা হচ্ছে শুক্রাণু, সিমেন যেটা আছে সেটা হচ্ছে কি বীর্য। সোজা কথা, এটা হচ্ছে কি ভাই? বীর্য। ঠিক আছে, বীর্য কি হবে? পিচ্ছিল হবে। ঠিক আছে, যার মধ্যে কি থাকবে? শুক্রাণু থাকবে। সোজা কথা, বীর্য পিচ্ছিল হবে, যার মধ্যে কি থাকবে? শুক্রাণু নামক কোষ থাকবে। এই যে বীর্য পিচ্ছিল করে যেটা, সেটা হচ্ছে কি ভাই? সেমিনাল ভেসিকল। তো সেমিনাল ভেসিকলের মধ্যে যে তরল সান্দ পিচ্ছিল, পিচ্ছিল সান্দ ভেসিকল তরল ক্ষরণ করে, যা কি করে ভাইয়া? শুক্রাণুকে বীর্যে রূপান্তর করে। তো বীর্য কিভাবে পিচ্ছিল হয়? তো এই কারণে এটা একটু মনে রাখবা। এছাড়া ক্ষেপণ নালিকা থাকবে, শুক্রাশয় ইউরেথ্রায় পৌঁছে দেয়। ওই যে বলছে শুক্রাণুকে ইউরেথ্রায় কে পৌঁছায় দেয়? ক্ষেপণ নালিকা। এছাড়া ইউরেথ্রা বহির্জনাঙ্গ, স্কটাম। এই লাইনটা একটু ইম্পর্টেন্ট একটা লাইন। স্কটাম যেটা আছে, যে স্কটামের মধ্যে ধর এটা একটা স্কটাম, যার মধ্যে কি আছে ভাই? একটা শুক্রাশয় এখানে আছে, বা এখানে তোমাকে একটা টেস্টিস আছে। এই টেস্টিসটা বলেছিলাম একটা কি এক্সট্রা অ্যাবডোমিনাল অর্গান, আমাদের অ্যাবডোমিনাল কোনো অর্গান না। এখানকার তাপমাত্রা আমাদের দৈহিক তাপমাত্রা থেকে কত থাকে? 3 থেকে 4 ডিগ্রি কম থাকে, এটা একটু মনে রাখবা। তো এখানে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা আমাদের দেহের তাপমাত্রা থেকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকে, এটা একটু মনে রাখবা স্টার দিয়ে। তা দেখো এটা শুক্রাশয়ের কাজ। জনন গ্রন্থি অলরেডি বলেছিলাম দুইটা, প্রোস্টেট গ্রন্থি এটা নাশপাতি আকৃতির, আর যেটা বাল্বোইউরেথার এটা নাম হচ্ছে কাউপার গ্রন্থি, সেটা কি আকৃতির? মটর আকৃতির। ঠিক আছে, এই যে দেখো গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড যেটা দেখতে পাচ্ছ এটাই মূলত পোস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, তো এই যে গ্ল্যান্ড যেটা দেখতে পাচ্ছ এটাকে বলতেছি আমরা প্রোস্টেট গ্ল্যান্ড। তো এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, এটা একটা প্রোস্টেট গ্ল্যান্ড, তো এটা একটু মনে রাখবা। তো এখন দেখো এই যে প্রোস্টেট গ্ল্যান্ড, এটা এই জিনিসটা মনে রাখবা, ক্ষারীয় তরল ক্ষরণ করে। ক্ষারীয় তরল, ঠিক আছে, বীর্যরসের পরিমাণ বাড়ায়। জাস্ট এটা মনে রাখো, ক্ষারীয় তরল করে, ভিতরে অম্লীয় অবস্থা প্রশমিত করে। এখানে মূলত অম্লীয় থাকে, পরবর্তী এটা প্রশমিত করে এবং শুক্রাণু বেঁচে থাকতে সহায়তা করে। তো এছাড়া কিন্তু শুক্রাণু বেঁচে থাকতো না, তাহলে শুক্রাণু কিন্তু বেঁচে থাকতে সাহায্য করে কে? তাহলে সেটা মনে হয় প্রোস্টেট। সেটা কি ক্ষরণ করে ভাইয়া? এটা মূলত হচ্ছে ক্ষারীয় তরল ক্ষরণ করে। ক্ষারীয় তরলের কাজ কি হবে? অম্লের মাধ্যমে কি করে? প্রশমিত করে। ক্ষারীয় কাজে কি? অম্ল মাধ্যমে কি প্রশমিত করা, এটা মনে রাখবা। দেন যেটা বাল্বোইউরেথার গ্রন্থি, আলাদা যে গ্রন্থি কাউপার গ্রন্থি, এই গ্রন্থি সংগমেশন গ্রন্থি থেকে মিউকাস নিঃসরণ হয়, যোনিপথে পিছিয়ে লাগে। জাস্ট নাইস টু নো, এটা একটু মনে রাখবা। এখন দেখো যে একটা হচ্ছে শুক্রাণু নালীপথ কোথায় থেকে যাচ্ছে, দেখো এখানে হয়ে যাবে পড়া। তাহলে প্রথমে দেখো তোমার ছিল সেমিনাফেরাস ভেসিকল। তো এই যে দেখো সেমিনাফেরাস ভেসিকল, দেন মিলে ওই যে বলেছিলাম সেমিনাফেরাস ভেসিকল মিলে যেটা হয় রেটি টেস্টিস। ঠিক আছে, এগুলো মিলে এই যে যেটা হলো সেটার নাম কি ছিল ভাই? রেটি টেস্টিস।
মোটিলিটি টেস্টিস, যে এগুলো মিলে হলো সংরক্ষ নালিকা। এই যে সংরক্ষ নালিকা, সেটার নাম কি? ভাসা ইফারেন্সিয়া। কতগুলো আছে ভাই? 20টি। এরপরে এটা গেল এপিডিডাইমিস, দেন গেল কোথায়? উপর দিকে একটা পাতার মতো হলো, সেটা তোমার কি ভাই? ভাস ডিফারেন্স গেল। এই যে ভাস ডিফারেন্স গেল, সরি এপিডিডাইমিস, দেন ভাস ডিফারেন্স, দেন সেমিনাল ভেসিকল, ঠিক আছে, দেন কেবল নালী এবং ইউরেথ্রা, ঠিক আছে। জাস্ট নাইস জন্য একবার দেখো, হয়ে যাবে পড়া, ঠিক আছে। এটা একটা শুক্রাণু গতিপথ। এখন দেখো পুরুষ প্রজননতন্ত্রে হরমোন কয়টা আছে? টোটাল 8 ধরনের হরমোন পুরুষ প্রজননতন্ত্রে কাজ করে। কয় ধরনের ভাই? 8 ধরনের। তো এটা মনে রাখবা, পুরুষ প্রজননতন্ত্রে 8 ধরনের হরমোন কাজ করে, বাট এখানে স্লাইডে একটু কম আছে, বাট এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়লেই হয়ে যায়, ঠিক আছে। এটা একটু মনে রাখবা। তো দেখো এখানে আমরা প্রথম চলে আসবে গনাডোট্রপিক রিলিজিং হরমোন, ফোলিকুলার হরমোন, লুটিনাইজিং হরমোন। এই 3টা হরমোন একটু একবারে পড়তে পারলে ভালো, ঠিক আছে। এই যে 3টা হরমোন আছে, এই 3টা হরমোন একটু একবারে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। এক হচ্ছে গনাডোট্রপিক রিলিজিং হরমোন, ওকে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, দেন লুটিনাইজিং হরমোন। মনে রাখবা এই দুইটা হরমোন, এই যে গনাডোট্রপিক রিলিজিং হরমোন, এই দুটো হরমোনের ক্ষরণকে বাড়ায় বা নিয়ন্ত্রণ করে, এটা একটু খেয়াল করবা। তাহলে দেখো পিটুইটারি গ্রন্থিতে লুটিনাইজিং হরমোন ফলিক স্টিমুলেটিং হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে, সেটা কোনটা ভাই? এই হরমোন। তো এই দেখো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এই দুটো হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ কে করে ভাই? গনাডোট্রপিক রিলিজিং হরমোন। জাস্ট এই লাইনটা মনে রাখো। তো এক, পিটুইটারি গ্রন্থি থেকে লুটিনাইজিং হরমোন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ক্ষরণ উদ্দীপ্ত করে। তাহলে এক লুটিনাইজিং হরমোন, ঠিক আছে, এক লুটিনাইজিং হরমোন, আর হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এই দুটো ক্ষরণ, ঠিক আছে, কে করতেছে ভাইয়া? নিয়ন্ত্রণ করতেছে গনাডোট্রপিক রিলিজিং হরমোন। দেন তাহলে এই দুটো হরমোন তাহলে কাজ আমরা দেখে আসি। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এটা মূলত ছেলেদের ক্ষেত্রে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, সেটা মেইনলি শুক্রাশয়ের সেমিনাল নালিকা বৃদ্ধিকে উদ্দীপ্ত করে এবং শুক্র জনন ঘটায়, এটা মনে রাখবা। তাহলে এক হচ্ছে সেমিনাল নালিকা বৃদ্ধি করে, উদ্দীপ্ত করে এবং কি করে ভাইয়া? শুক্র জনন ঘটাচ্ছে। আর যেটা লুটিনাইজিং হরমোন, এটাও দুইটা অগ্রবীজের গ্রন্থি থেকে গঠিত হয়। এই কোষের লিডিক কোষ থেকে বা ইন্টেস্টাল কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ ঘটায়। খুবই ইম্পর্টেন্ট দুইটা লাইন, ঠিক আছে। জাস্ট এই লাইনগুলো মনে রাখবা। টেস্টোস্টেরন তাহলে কি কাজ কি? তাহলে দেখো লুটিনাইজিং হরমোন টেস্টোস্টেরন ক্ষরণ করতে সাহায্য করলো। তাহলে টেস্টোস্টেরন অ্যাকচুয়ালি কাজ কি? টেস্টোস্টেরন যে হরমোন, এই হরমোনটা মনে রাখবা, এটা হচ্ছে কি ভাইয়া? প্রধান প্রজননের অন্যতম প্রধান হরমোন। এটা হচ্ছে প্রজননের একটা অন্যতম প্রধান হরমোন, টেস্টোস্টেরন। কোথা থেকে করে? শুক্রাশয়ের ইন্টেস্টাল কোষ থেকে গঠিত হয়। কাজ কি ভাইয়া? মুখ্য গৌণ যৌনাঙ্গে বিকাশ ঘটায় এবং স্পার্মাটোজেনেসিসে হেল্প করে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। আমার যে মুখ্য গৌণ যতগুলা মানে আমাদের কি আছে ভাইয়া? যৌনাঙ্গ আছে, সবগুলা বিকাশ কে করে ভাইয়া? টেস্টোস্টেরন। এছাড়া যেগুলো ইনহিবিন হরমোন, ইনহিবিন শুক্রাশয়ের সার্টারি কোষ থেকে গঠিত হয়। এটাও সার্টারি কোষ, এটা ইন্টেস্টাল, এটা সার্টারি কোষ। এটার প্রধান কাজ, ঠিক আছে, ওই যে গনাডোট্রপিক রিলিজিং হরমোন, ইনহিবিন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন ক্ষরণের মাত্রা হ্রাস করে। তো এই দেখো উপরে 3টা হরমোন, এই 3টা হরমোন ক্ষরণটাকে হ্রাস কে করে ভাই? ইনহিবিন থেকে আসছে ইনহিবিটরি শব্দ থেকে মনে রাখবা, ইনহিবিটরি শব্দের অর্থ বাধা প্রদান করা। তাই কোনো কিছু বাধা প্রদান করাকে আমরা কি বলি ভাই? ইনহিবিটরি বলি। তো এটা হচ্ছে এক কথায় বাধা প্রদানকারী হরমোন। কথা বুঝতে এটা একটু মনে রাখবা, ঠিক আছে। জাস্ট এই জিনিসটা মনে রাখবা। তাহলে এটা কি প্রদান করে ভাই? বাধা প্রদান করে। কাদের ভাই? ওই যে উপরে 3টা হরমোন। তাহলে আমার দেখো আরেকবার স্লাইডটা দেখো, তাহলে পড়া হয়ে যাবে। প্রথমে দেখো গনাডোট্রপিক রিলিজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটর, লুটিনাইজিং হরমোন, এই দুটো হরমোন ক্ষরণকে বৃদ্ধি করে, ঠিক আছে, বা ক্ষরণ করতে সাহায্য করে এবং এই 3টা হরমোন ক্ষরণ বাধা দেখে ইনহিবিট। দেন ফলিকুলার স্টিমুলেটর হরমোন কি করতেছে ভাই? সেমিনাল ফেজ নালিকা উদ্দীপ্ত করে এবং শুক্র জননের সাহায্য করে, ঠিক আছে। তো একটা স্পর্জেস শুক্রাণুরা তৈরি হতে শুক্র জননে সাহায্য করে। লুটিনাইজিং হরমোন
এটা কি করে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণকে উদ্দীপ্ত করে। এই যে টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে ক্ষয়িত হয়? এটা হচ্ছে ইন্টেস্টাইনাল কোষ থেকে ক্ষয়িত হয়। এটা কি করে ভাই? মুখ্য এবং গৌণ জননাঙ্গের বিকাশ ঘটায়। এটা বলেছিলাম কি ভাইয়া? পুং প্রজননতন্ত্রের অন্যতম একটা কি ভাইয়া? প্রধান হরমোন। এছাড়া দেখো কি বলেছিলাম? ইনহিবিন হরমোন, এই উপরে তিনটা হরমোন ক্ষরণে কি করে ভাইয়া? বাধা প্রদান করে। এই হচ্ছে পুং প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া। ক্লিয়ার ভাইয়ারা? একবার দেখো হয়ে যাবে, ঠিক আছে? তো এখন চলে আসো ভাই, একটু খেয়াল করবা। দেখো দুইটা এমসিকিউ আমরা দেখি, ঠিক আছে? খুব ভালোভাবে খেয়াল করো, সবাই একটু দেখো, অ্যান্সার ইনশাআল্লাহ তোমরা পারবা। নিচের কোনটি পুং প্রজনন গ্রন্থি নয়? নিচের কোনটি পুং প্রজনন গ্রন্থি নয়? ওই যে বলেছিলাম পুং প্রজনন গ্রন্থি কয়টা ভাই? দুইটা। যেটা এক হচ্ছে প্রোস্টেট গ্রন্থি, অফকোর্স, ঠিক আছে? এটা হচ্ছে পুং প্রজনন গ্রন্থি, এটা অ্যান্সার না। দেন কাউপার গ্রন্থি, বা এটাও অ্যান্সার না। ওকে, তো এই দুইটা প্রধান তোমার কি ভাই? পুং প্রজনন গ্রন্থি। এন্ড বাল্ব ইউরেথার গ্রন্থি, এখানে সবাই প্যাচ লাগাই ফেলবে। এই যে বাল্ব ইউরেথার গ্রন্থি, এটাই মূলত একটা কাউপার গ্রন্থি। তো এটাও না, যেটাই বাল্ব ইউরেথা সেটাই কি ভাই? কাউপার। তো এটাও অ্যান্সার না। তাহলে কোনটা অ্যান্সার? বার্থোলিন। এটা অ্যান্সার। তো এই যে বার্থোলিন গ্রন্থি, এটি একটি মূলত হচ্ছে স্ত্রী প্রজনন গ্রন্থি, ঠিক আছে? তো এই যে অংশটা, এটি মূলত একটি স্ত্রী প্রজনন গ্রন্থি। তো এটা একটু মনে রাখবা। তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটি মূলত একটি স্ত্রী প্রজনন গ্রন্থি। তো এটা মূলত একটা স্ত্রী প্রজনন গ্রন্থি। এটা একটু মনে রাখবে। তাহলে বার্থোলিন এটা কি গ্রন্থি? একটা স্ত্রী প্রজনন গ্রন্থি। তাহলে এখন একটু চলে আসো ভাই, পরেরটা দেখি। রেটি টেস্টিস, কোশ্চেন দেখ, খুব সোজা জিনিস। তো একটা রেটি টেস্টিস, এই রেটি টেস্টিস যদি বলি, এই রেটি টেস্টিস থেকে সিস্টে কি হয়? তোমরা নিজেরাই জানো, তোমরা নিজেরা অ্যান্সার দেওয়া উচিত। যে ভাই দেখেন, এই যে দেখেন এখানে অনেকগুলো নালী ছিল, সেই নালীগুলোকে আমি বলেছিলাম সেমিনিফারাস নালিকা। তো এখানে ভিতরে অনেকগুলো নালিকা ছিল, সেই প্রত্যেকটা আমি বলেছিলাম সেমিনিফারাস নালিকা। তো প্রত্যেকটার মধ্যে ছিল সেমিনিফারাস নালিকা ছিল। সেই সেমিনিফারাস নালিকাগুলো মিলে সবগুলা মিলে যেটা হয়েছিল সেটার নাম হচ্ছে কি? রেটি টেস্টিস, ঠিক আছে? রেটি টেস্টিস মিলে যেটা হয়েছিল সেটা সংগ্রহ নালিকা। এটা ছিল একটা সংগ্রহ নালিকা, যে সংগ্রহ নালিকার নাম বলেছিলাম ভাসা ইফারেন্সিয়া। এটা ছিল হচ্ছে ভাসা ইফারেন্সিয়া। ওকে, তাহলে দেখো একটু খেয়াল করো, রেটি টেস্টিস থেকে তাহলে কি সৃষ্টি হয়? তাহলে এক ভাস ডিফারেন্স, নেভার। ভাস ডিফারেন্স সংগ্রহ নালিকা থেকে তৈরি হয়, তাহলে এটা অ্যান্সার না। তাহলে দেখো, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কোনটা ভাই? তাহলে এটাও অ্যান্সার হবে না। সেমিনিফারাস নালিকা না, সেমিনিফারাস নালিকা থেকেই হয় রেটি টেস্টিস, এটাও হবে না। ভাসা ইফারেন্সিয়া, ঠিক আছে? ক্ষেপণ নালিকা, অফকোর্স ভাসা ইফারেন্সিয়া। তো ভাসা ইফারেন্সিয়া তৈরি হয় ক্ষেপণ নালিকা, এটাও হবে না। তাহলে এখানে অ্যান্সার কোনটা ভাই? ভাসা ইফারেন্সিয়া। তাহলে দেখো দুইটা কোশ্চেন আমাদের হয়ে গেল ভাই, ঠিক আছে? এখন চলে আসবে একটা স্ত্রী প্রজনন তন্ত্র। আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম সেটা একটা ছিল ভাই কি? একটা মেল রিপ্রোডাক্টিভ একটা অর্গান। এখন আমরা স্ত্রী প্রজনন তন্ত্র দেখবো, খুব ভালোভাবে খেয়াল করবা। স্ত্রী প্রজনন তন্ত্র আবার ওই একইভাবে ভাগ করেছে। মুখ্য জননাঙ্গ সেটা হচ্ছে ডিম্বাশয়, আনুষঙ্গিক জননাঙ্গের মধ্যে ডিম্বনালী, ঠিক আছে? জরায়ু, যোনি, বহির্জননাঙ্গ। আমরা একটু ফিগার দেখবো, ঠিক আছে? সেই ফিগার দিকে আমরা একটু দেখবো জিনিসটা কেমন, ঠিক আছে? তাহলে চলো একটু দেখে নেই। পরে যদি দেখি, দেখো এটা একটা স্ত্রী প্রজনন তন্ত্র, একটা ফিগার দেওয়া আছে। ওকে, একটা ম্যানুয়ালি আমরা একটু ফিগারটা দেখে আসি, দেন বাকিটা একটু বুঝে দিব আমরা। খুব ভালোভাবে খেয়াল করবা। স্ত্রী প্রজনন তন্ত্রের প্রধান যদি বলি ভাই জনন গ্রন্থি, সেটা তোমার কোনটা ভাই? এক কথা সেটা হচ্ছে একটা ডিম্বাশয় বা একটা ওভারি। তো প্রথমে যদি আমরা যে একটু ফিগার যদি দেখি, তাহলে বুঝতে পারবো এখান থেকে। অনুসারে দেখো, তাহলে হয়ে যাবে পরে ইনশাল্লাহ। তাহলে প্রথমে দেখো ভাই, এই যে অংশটা
বেসিক কথা বলবো, খেয়াল করবা। এটা একটা স্ত্রী প্রধানতন্ত্রের। তুমি যদি আমার কথা যদি বুঝতে পারো, ভিডিওটা 2-1 বার দেখবা, দেখবে তোমার পড়া হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, দেখো এটা একটা স্ত্রী প্রধানতন্ত্র। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি যোনি। ওকে, আমরা মার্কিং একটু পরে করি, ঠিক আছে। এটা হচ্ছে কি ভাই, যোনি। তো এই যে অংশটা দেখতে পাচ্ছি ভাই, এটা হচ্ছে যোনি। এই যে অংশটা দেখা যায়, এটার নাম হচ্ছে বলা হয় সার্ভিক্স। আমি একটু ইংলিশ নাম দিয়ে মনে রাখলাম, সার্ভিক্স। ওকে, এটা হচ্ছে সার্ভিক্স। এই যে জরায়ু, এটা পুরোটা অংশকে আমরা বলছি জরায়ু। এটা হচ্ছে একটা জরায়ু, এবং এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশগুলোর নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব। তাহলে দেখো কয়েকটা অংশ আমরা দেখে নিই আগে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ডিম্বাশয় বা ওভারি। তো এটা একটি ডিম্বাশয় বা এটা ওভারি। প্রথম আগে চিত্রগুলো আগে দেখে নেব, বেসিকটা বুঝে নেব। এই যে ফ্যালোপিয়ান টিউব, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা ফিঙ্গারের মতো দেখা যায়, অনেকটা আঙ্গুলের মতো দেখা যায়, অভিক্ষেপ থাকে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটার নাম হচ্ছে বলা হয় ফিমব্রি। তো এই অংশের নাম হচ্ছে ফিমব্রি, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফিমব্রি। দেন এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই পার্টটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। তো এটা হচ্ছে ইনফান্ডিবুলাম। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই পার্টকে বলা হয় অ্যাম্পুলা। তো এটা হচ্ছে অ্যাম্পুলা। এবং এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মূলত ইসমাস। তো এটা মূলত একটা ইসমাস, ঠিক আছে। তো এই যে দেখো, এক কথায় এই যে 4টা পার্ট, আমি এটা একটু অন্য কালার দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে পার্ট, এটা হচ্ছে ফিমব্রি, এক হচ্ছে ফিমব্রি, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা অ্যান্ড ইসমাস। এই পার্টগুলোকে বলা হয় ফ্যালোপিয়ান টিউবের পার্ট। তাহলে ফ্যালোপিয়ান টিউবের পার্ট কয়টা ভাই? 4টা। এক হচ্ছে ফিমব্রি, 2 ইনফান্ডিবুলাম, 3 হচ্ছে অ্যাম্পুলা, 4 তোমার কি ভাই ইসমাস। এই অ্যাম্পুলা একটা ইম্পর্টেন্স আছে। এই অ্যাম্পুলাতে মূলত নিষেক হয়। তো অ্যাম্পুলাতে মূলত তোমার কি হয় ভাই? নিষেক হয়, এটা একটু মনে রাখবা। তো অ্যাম্পুলাতে মূলত নিষেক হয়। আর যোনি যেটা দেখতে পাচ্ছ, এই যোনি, এই যোনিতে রুগী নামক অভিক্ষেপ থাকে। এটা একটু ভালোভাবে মনে রাখো, রুগী নামক অভিক্ষেপ থাকে। তাহলে এখানে কি নামক অভিক্ষেপ থাকে ভাই? রুগী নামক অভিক্ষেপ থাকে, সেটা একটু মনে রাখবা। দেন এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে জরায়ু। এই যে উপরে যে পার্ট, সেই পার্টকে আমরা বলি ফান্ডাস। আর এই যে পার্ট দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বডি। এটাকে বলতেছি বডি। ফান্ডাস, এটা কি ভাই? বডি, ঠিক আছে। দেন এখানে যদি বলি, এর আবার হচ্ছে 3টা লেয়ার। তো একটা জ্বরের যদি বলি, 3টা লেয়ার এটাকে ভাগ করা যায়। 3টা লেয়ার আছে। তো সবার বাইরে এইদিকে একটা লেয়ার থাকে, এটা একটা লেয়ার। দেন ধরো এটা হচ্ছে অ্যানাদার লেয়ার। দেন ধরো আর একটা লেয়ার। তাহলে কয়টা লেয়ার পাচ্ছ ভাই? 3টা। জাস্ট 3টা কালার দিয়ে বুঝলাম। তো লেয়ার কয়টা ভাই? 3টা লেয়ার আছে। তো এখানে সবার বাইরের এই যে লেয়ার যেটা দেখতে পাচ্ছ, এই লেয়ার, এই লেয়ারকে যদি বলি, এই লেয়ারকে বলা হয় পেরিমেট্রিয়াম। এটা সবার বাইরে। এটা হচ্ছে কোথায়? বাইরে, ঠিক আছে। তোমাদের বইতে একটা জায়গায় ভুল আছে অবশ্যই এখানে। যাই হোক, তোমরা একটু মনে রাখো, এটা কি বাইরে দেওয়া, সেটা পেরিমেট্রিয়াম।
এবং সবার ভিতরে এই যে মাঝে এই যে লেয়ার দেখতে পাচ্ছ, একে বলা হয় মায়োমেট্রিয়াম। তো সবার ভিতরে যে লেয়ার আছে সেটার নাম হচ্ছে মায়োমেট্রিয়াম। এটা হচ্ছে সবার ভিতরে, দেখা যাচ্ছে কি ভিতরে বা মাঝে, সরি মাঝে থাকছে মায়োমেট্রিয়াম। এবং সবার ভিতরে যেটা থাকে, সবার ভিতরে এই যে সবার ভিতরে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ারকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। তো এটার অংশের নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এটা কি ভাই? সবার ভিতরে। তো সবার ভিতরে কি থাকবে? এন্ডোমেট্রিয়াম। তাহলে কয়টা স্তর দেখলাম? 3টা। এক হচ্ছে পেরিমেট্রিয়াম, মাঝে আছে মায়োমেট্রিয়াম, সবার ভিতরে কি আছে ভাই? এন্ডোমেট্রিয়াম। তাহলে কয়টা লেয়ার ভাই? 3টা, মনে রাখবা। সবার বাইরে কি ভাই? পেরি, সবার ভিতরে কি ভাই? এন্ডো। মাঝে কি থাকে ভাই? মায় মানে মাঝে, মা মানে মাঝে, মতে মাঝে, মাঝে কি থাকে ভাই? মায়োমেট্রিয়াম। ক্লিয়ার? এইভাবে মনে রাখবা। এখন দেখো ভাই, এখানে একটু মনে রাখবা, এই যে দেখো ডিম্বাশয় যেটা দেখতে পাচ্ছিলাম, ডিম্বাশয়। এই ডিম্বাশয় যদি বলি, এই যে দেখো ডিম্বাশয়, এই যে একটা ডিম্বাশয়, এই ডিম্বাশয় একটা লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে, এই যে লিগামেন্ট, ঠিক আছে? আর এটা পেলভিক আউটলেট বা পেলভিক ক্যাভিটির সাথে বা পেলভিক ক্যাভিটির সাথে যুক্ত আলাদা লিগামেন্ট দ্বারা, ঠিক আছে? তো এখানে 2টা লিগামেন্ট দ্বারা যুক্ত আছে। এক ইউটারাসের সাথে যেটা যুক্ত আছে, এই লিগামেন্টের নাম হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। তাহলে একটা ডিম্বাশয় সম্পর্কিত 2টা লিগামেন্ট, এক হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, ওভারিয়ান লিগামেন্ট। আরেকটা যেটা লিগামেন্ট আছে, সেই লিগামেন্টের নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। তুমি যদি বোঝো তাহলে দেখবা পড়াটা খুব ইজি হয়ে যাবে। সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে দেখো এটা একটা টোটালি একটা ফিমেল রিপ্রোডাক্টিভ একটা তোমার কি ভাই অর্গান। সেখানে এই যে অংশ দেখতে পাচ্ছ, এই অংশের নাম বলেছিলাম যোনি। এটা ছিল সার্ভিক্স। এখানে মনে রাখবা এটা হচ্ছে কি ভাই? জরায়ু। এটা ফান্ডাস, এটা বডি। এটা পুরোটা ছিল হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউব এটা ফিঙ্গারের মতো অবস্থা, সেটা বলে ফিমরি ইনফান্ডিবুলাম অ্যাম্পুলা ইসমাস। অ্যাম্পুলাতে তোমার কি হয়? মূলত নিষেক হয়, ঠিক আছে? এছাড়া দেখেছিলাম এই যে জরায়ু, সেই জরায়ুর 3টে স্তর, বাইরে থাকে পেরি, মাঝে থাকে মায়ো, ভিতরে থাকে এন্ডোমেট্রিয়াম। এই যে জরায়ু যেটা দেখতে পাচ্ছ, এই জরায়ু, ঠিক আছে? এখানে মূলত তোমার কি হয় ভাই? একটা নিষেকের পরে একটা ডিম্বাণু, সেটা নিষেক বা একটা জায়গা, সেখানে তোমার কি হয় ভাই? বড় হচ্ছে। এছাড়া দেখো এটা ডিম্বাশয়ে 2টা লিগামেন্ট সম্পর্কিত, এক হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, এটা ওভারিয়ান লিগামেন্ট, আর এটা তোমার কি আছে? সাসপেন্সরি লিগামেন্ট। সার্ভিক্সের এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, এটা একটু মনে রাখবা। সার্ভিক্স মূলত মোস্ট কমন ক্যান্সার মেয়েদের যদি বলা হয়, সেটার মধ্যে এক হচ্ছে সার্ভিক্স ক্যান্সার অন্যতম। তো সার্ভিক্সে মূলত ক্যান্সার হতে পারে, ক্যান্সার হতে পারে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তো এখন দেখো সার্ভিক্সিক বা সার্ভিক্সিক ক্যান্সার বা সার্ভিক্স ক্যান্সার এটা বলা হয় অ্যাকচুয়ালি। এখন এটা হলো ইন্টারনাল স্ট্রাকচার, ঠিক আছে? দেন যদি আউটার যদি এক্সটার্নাল যদি দেখো তাহলে কেমন দেখা যায় সেটা আমরা একটু দেখব। তো দেখো এখানে মূলত আমি একটু 3টা ওপিনিয়ন দেখাবো, একটু খেয়াল করবা। এবং এখানে তো এই যে দেখো এখানে একটু বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে আউটার, এক্সটার্নাল কেমন দেখা যায়। এই যে অংশটা দেখতে পাচ্ছ ভাইয়ারা, ঠিক আছে? এই যে অংশটা, এটাকে আমরা যেটা বলতেছি, এই যে অংশটা, এটা মূলত ইউরেথ্রার ওপেনিং, বা এটা হচ্ছে মূত্র নালীর বা ইউরেথ্রা। তো এটা একটা ইউরেথ্রার ওপেনিং। তো এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হচ্ছে যোনির ওপেনিং। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা দেখতে পাচ্ছ, সেই অংশটাকে আমরা বলতেছি মূলত হচ্ছে পায়ু ছিদ্র। তো একটা মহিলাতে কয়টা ছিদ্র আছে ভাই? 3টা। একটা হচ্ছে মূত্রনালী বা ইউরেথ্রা, এটা যোনি, আর এটা তোমার কি আছে ভাই? পায়ু ছিদ্র। এবং এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে ক্লাইটোরিস। এটা মূলত যৌন উদ্দীপনাটাকে বাড়ায় আর কি, উদ্দীপনার জায়গায় আর কি। দেখো 2টা লেয়ার দেখতেছো, 2টা স্তর, 2টা স্তর দিয়ে এই যৌনি এবং যেটা হচ্ছে ইউরেথ্রা, এটা তোমার ঢেকে থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে? সর মাঝে যেটা দেখতেছো, এটার নাম হচ্ছে
তোমার হচ্ছে ল্যাবিয়া মাইনোরা। তো এটাকে বলা হয় ল্যাবিয়া মাইনোরা। সব বাইরে এই যে লেয়ারটা দেখতেছো তার নাম বলা হয় ল্যাবিয়া মেজরা। তো দুইটা লেয়ার দেখলাম, লেবিয়া মাইনোরা, এটা তোমার কি বলে লেবিয়া মেজরা। তো দুইটা কাভারিং দিয়ে এটা ঝেঁকে থাকে। এখন বয়সন্ধিকালে মূলত বিফোর সেক্সুয়াল ইন্টারকোর্স এই যৌনি আরেকটা লেয়ার দিয়ে ঢাকা থাকে, সেটার নাম হচ্ছে হাইমেন। এটা একটু মনে রাখবা। তো এটা মূলত হাইমেন দিয়ে ঢাকা থাকে। হাইমেন এটা বলে সতী ছিদ্র বলা হয়, হাইমেন। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তাহলে এটা চলে গেল একটা টোটাল ফিমেল রিপ্রোডাক্টিভ একটা অর্গানের তোমার কি স্ট্রাকচার। ঠিক আছে, এখন আমরা একটু খেয়াল করব। ঠিক আছে, একটু মনোযোগ দেখব। দেখো একটা ফিমেল রিপ্রোডাক্টিভ এজে তারা যদি বলা যায় প্রথম যখন মেনস্ট্রুয়াল হয় তখন সেটাকে বলা হয় মেনার্কি, এবং যখন তোমার হচ্ছে মেনস্ট্রুয়াল বন্ধ হয়ে যায় তখন সেটা বলা হয় মেনোপোজ। ঠিক আছে, তো মেনার্কি যখন শুরু হয় তখন সেখান থেকে আমরা বলি বয়ঃসন্ধিকাল বলি বা পিউবার্টি বলি। ঠিক আছে, তো পিউবার্টির সময় একটা মেয়েদের কি কি জেনারেটিভ চেঞ্জ হয় সেই সম্বন্ধে আমরা একটু দেখব, খুব ভালোভাবে খেয়াল করবা। তো আমরা যদি এটা যদি বুঝতে পারি তাহলে দেখা যাবে আমাদের বাকি পড়াটা এমনি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এখানে হরমোনগুলোর কিছু হরমোনের কথা বলবো, সেগুলো একটু মনে রাখবা এবং সেগুলো বোঝার চেষ্টা করবা। তো প্রথমে দেখো ভাই, এখানে যদি আমি একটু দুইটা সাইকেল যদি দেখি, এখানে দুইটা সাইকেল আমরা একটু দেখবো। ঠিক আছে, সেটা একটু মনে রাখবা, মনোযোগ দেখবা। প্রথমে দেখো ভাই, ঠিক আছে, এখানে আমরা একটু দুইটা সাইকেল দেখবো। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে যে সাইকেলটা হচ্ছে, এই যে সাইকেল নিচে যেটা দেখাচ্ছি সেটা মূলত মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র বা রজচক্র। তো এটাকে বলা হয় রজচক্র, বা বলা যায় মেনস্ট্রুয়াল সাইকেল। উপরে যেটা দেখতে পাচ্ছ এটা মূলত ওভারিয়ান সাইকেল। এটা ওভারির মধ্যে কি কি পরিবর্তন হয়, তো এটাকে আমরা বলতেছি ওভারিয়ান চক্র। ঠিক আছে, তো একটা ওভারিয়ান চক্র আর একটা কি মেনস্ট্রুয়াল সাইকেল। ঠিক আছে, তো দুইটা চক্র মূলত একটা রিপ্রোডাক্টিভ এজে ফিমেলদের হয়। ঠিক আছে, তো ওভারির মধ্যে কি কি পরিবর্তন হয় সেটা মূলত হচ্ছে ওভারিয়ান সাইকেল হয়। তো দেখো কিছুক্ষণ আগে আমি একটা ওভারির ফিগার আমরা দেখে আসছিলাম, একটা ওভারি। সে ওভারি দেখো এখানে একটা ছিল তোমার, একটা ছিল এরকম ইউটেরাস ছিল, এরকম ছিল। এবং এই যে ওভারি, সেই ওভারির মধ্যে কি কি পরিবর্তনগুলো হয় সেটা সম্বন্ধে আমরা, যে সাইকেল হয় সেটা হচ্ছে কি ওভারিয়ান সাইকেল। ঠিক আছে, এই ওভারির মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে, প্রথম যে পরিবর্তনটা হয় মনে রাখবা, এর মধ্যে একটা বয়ঃসন্ধিকালে একটা মেয়ে অসংখ্য ফলিকল থাকে। এটা মূলত অসংখ্য ফলিকল থাকে, যে ফলিকল ধর এখানে একটা ছোট একটা ফলিকল আছে। আমরা ওভারিয়ান সাইকেলটাকে দেখি। তো প্রথম যে ফলিকলটা আছে এই ফলিকলটা আস্তে আস্তে বড় হয়, প্রতি মাসে একটা করে বড় হচ্ছে। এই যে বড় হলো, প্রথম যেটা বড় হলো সেটার নাম ছিল প্রাইমারি ফলিকল। এটা একটা প্রাইমারি ফলিকল। আস্তে আস্তে সেটা বড় হয়, বড় হওয়ার পরে সে রূপান্তরিত হয়ে যায় সেকেন্ডারি ফলিকল। এটা আরেকটু ম্যাচিউর হয়, তখন সেটা রূপান্তরিত হয় সেকেন্ডারি ফলিকল। ওকে, এখানে লাস্টে যে এটা একটা ম্যাচিউর হয়ে যাচ্ছে, ম্যাচিউর হয়, পরিপক্কতা লাভ করে, এবং সেটাকে আমরা বলি গ্রাফিয়ান ফলিকল। তাহলে একটা ওভারির মধ্যে প্রথমে ফলিকল তৈরি হয়। তাহলে এই যে একটা ওভারি, সেই ওভারির মধ্যে ফলিকল তৈরি হলো, প্রথমে ছিল প্রাইমারি, আরেকটু ম্যাচিউর, সেকেন্ডারি, দেন সবার লাস্টে কি ভাই গ্রাফিয়ান ফলিকল। এটা কোন হরমোন কাজ করে যদি প্রশ্ন আসে, তাহলে এখানে কোন হরমোন কাজ করে মনে হবে, এইখানে যে হরমোন কাজ করে সেটা হচ্ছে FSH, ফলিকুল স্টিমুলেটিং হরমোন। তাহলে দেখো নামের সাথে মিল আছে, ফলিকুল স্টিমুলেটিং হরমোন। এটা কি করে, ফলিকুলটাকে বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে ভাই, ফলিকুল থেকে বৃদ্ধি করে।
এবং এই ফলিকল সেটা তোমার প্রাইমারি ফলিকল, দেন সেকেন্ডারি ফলিকল, দেন কি হলো গ্রাফিয়ান ফলিকল। এই যে ফলিকল যেটা হলো, এই ফলিকলের আরেকটা কাজ আছে। তাহলে ফলিকল বৃদ্ধি করে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এবং ফলিকলগুলো আবার কি করে, ফলিকল একটা হরমোন ক্ষরণ করে, সেই হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। কি হরমোন ভাইয়া? ইস্ট্রোজেন হরমোন। তাহলে দেখো এখানে যে একটুকু যদি আমরা রজস্রাবে যদি চিন্তা করি, এই রজস্রাবে আবার 3টা পর্যায়ে ভাগ করা হয়, ও 3টা পর্যায়। প্রথম যে পর্যায়টা আছে এটা ফার্স্ট ফেজ, দেন এটা সেকেন্ড ফেজ এন্ড থার্ড ফেজ। ফার্স্ট ফেজ যেটা আছে এটা বলা হয়, ঠিক আছে, মূলত মেনস্ট্রুয়াল ফেজ। তো এটা মূলত একটা মেনস্ট্রুয়াল ফেজ। তো এটা একটা মেনস্ট্রুয়াল ফেজ, এবং এই যে চক্র দেখতে পাচ্ছ এটাই বলা হয় বৃদ্ধি পর্যায় বা পলিফেরাটিভ ফেজ। তো এটা একটা পলিফেরাটিভ ফেজ বা এটা ফলিকুলার পর্যায় বলা হয়। এবং সবার লাস্টে এটা বলা হয় ক্ষরণ পর্যায়, বাংলায় বলা হচ্ছে ক্ষরণ, বা ইংলিশে বলা হয় সেক্রেটরি ফেজ। তো এটা একটা সেক্রেটরি ফেজ। তো কয়টা পর্যায় পেলাম? 3টা। তো এক মেনস্ট্রুয়াল ফেজ, পলিফেরাটিভ ফেজ, সেক্রেটরি ফেজ। যেটা মেনস্ট্রুয়াল ফেজ এটা শুরু হয় 0 থেকে মূলত 4 or 5 ডেজ, কিছু কিছু বইতে 4 and 5 ডেজ দেওয়া আছে, আমি 4 ডেজ দিলাম। এটা 5 থেকে পলিফেরাটিভ 5 থেকে মূলত 14 ডেজ। দেন এখান থেকে যেটা শুরু হয় এটা মূলত 15 থেকে 28 ডেজ। এটা হচ্ছে মাসিক চক্র। একটা রিপ্রোডাক্টিভ এজে মেনার্কি থেকে মেনোপজের আগ পর্যন্ত প্রত্যেকটা মেয়েদের এই সাইকেল চলতে থাকে প্রতি মাসে, ঠিক আছে, স্বাভাবিক অবস্থায়। তো মেনস্ট্রুয়াল সাইকেলের এটা যদি বলা হয় টোটাল ডেজ যদি বলি 28 প্লাস মাইনাস 2 ডেজ, 28-এর প্লাসও দিতে হবে মাইনাস অথবা 28 ডেজ হবে। কথা বুঝতে পারছো? তো প্রথমে যদি বলি এক হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, পলিফেরাটিভ ফেজ, সেক্রেটরি ফেজ। একটা মেয়েদের 2টা সাইকেল হয়, এক ওভারিয়ান সাইকেল, 2 মেনস্ট্রুয়াল সাইকেল। ওভারিয়ান সাইকেল আমরা দেখেছিলাম এই ওভারির মধ্যে এরকম চেঞ্জ হলো, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল, বাই হেল্প অফ তোমার কি ভাইয়া ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবং প্রথম যে মেনস্ট্রুয়াল ফেজ, এই মেনস্ট্রুয়াল ফেজে মনে রাখবা এখানে কোনো হরমোন সেভাবে কাজ করে না, এবং এখানে মূলত মেনস্ট্রুয়াল হয়, এবং এখানে বলা হয় বৃদ্ধি পর্যায়ে না। তাহলে এখানে মূলত কোনো হরমোন কাজ করে না, এটাই মনে রাখবো। এখানে মূলত কোনো হরমোন কাজ করে না, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। এখানে তারপরে যদি বলি ভাই হরমোন সবই থাকে, আর এখানে কোনো কাজ করে না সেরকম নাই, খুবই কম পাবা আর কি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বৃদ্ধি পর্যায়ে। এই যে বৃদ্ধি পাচ্ছে, হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে, এবং এখানে এই যে ফলিকুল যেগুলো আছে এই ফলিকুলের অন্যতম কাজ সেকেন্ডারি ফলিকুল, গ্রাফিয়ান ফলিকুল, এই প্রত্যেকটা হরমোন ফলিকুল থেকে হরমোন ক্ষয়িত হয়। মনে রাখবা ওভারি থেকে 2টা হরমোন ক্ষয়িত হয়, কারণ ওভারির ভিতরে এগুলো পরিবর্তন হচ্ছে। তো ওভারির ভিতরে 2টা হরমোন মানে ক্ষরণ হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা তোমার কি হয় প্রোজেস্টেরন। তো প্রথম যে হরমোনটা, প্রথম পলিফেরাটিভ ফেজে যে হরমোনটা সবথেকে বেশি পাবা সেটা বলতো ইস্ট্রোজেন হরমোন। তাহলে এখানে ইস্ট্রোজেন হরমোন এখানে কাজ করলো। তাহলে দেখো প্রথমত এখানে ফলিকুল স্টিমুলেটিং হরমোন ফলিকুলটাকে বৃদ্ধি করলো। সেকেন্ড এখানে যেটা হচ্ছে এখানে কোনো হরমোন কাজ করবে না, সেকেন্ড ফেজে যেটা কাজ করে সেটা কি ভাই ইস্ট্রোজেন হরমোন। হঠাৎ করে দেখা গেল 14 ডেসে, তোমাদের এবার লেখা আছে 14 ডেসে এলএইচ হরমোন বেড়ে গেল। এলএইচ মানে কি লুটিট্রপিক হরমোন। কি হরমোন? লুটিট্রপিক, বাই হেল্প অফ লুটিট্রপিক হরমোন। তো এই যে গ্রাফিয়ান ফলিকুল, তো এখানে 14তম দিনে, তো অ্যারাউন্ড 14 ডেজ, এই 14 ডেসে এলএইচ হরমোন বেড়ে যায়। যদি এলএস হরমোন যদি বেড়ে যায় কত দিনের মধ্যে ভাই 14 ডেজে, তাহলে 14 ডেজ যদি এলএস হরমোন যদি বেড়ে যায় তাহলে এখানে একটা ঘটনা ঘটে যায়। সেটা মূলত একটা এই যে যেটা তোমার ভিতরে যেটা ছিল এটার নাম হচ্ছে সেকেন্ডারি ওসাইট, ঠিক আছে। ভিতরে কিন্তু একটা ফলিকুলের মধ্যে একটা ডিম্বাণুটা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। এখানে তোমার কি হয় ও জেনেসিস হচ্ছে ভিতরে। তাহলে এই যে সেকেন্ডারি ওসাইট, এটার নাম ছিল সেকেন্ডারি ওসাইট, এটা তোমার বাইরে বের হয়ে আসলো। তো এখানে সেকেন্ডারি ওসাইটটা রিলিজ হলো, তো এখানে সেকেন্ডারি ওসাইটটা তোমার রিলিজ হয়ে গেল, ঠিক আছে, বাইরে বের হয়ে চলে আসলো। এই সেকেন্ডারি ওসাইট বাইরে বের হয়ে আসলো, এটা মূলত একটা সেকেন্ডারি ওসাইট। সেকেন্ডারি ওসাইট এই যে বাইরে বের হয়ে আসলো, এইটাই মূলত ওভুলেশন।
কয়তম দিনে হয়? 14 days। ওভুলেশন যাকে বাংলায় বলা হয় ডিম্বপাত, ঠিক আছে? তাহলে এখানে ওভুলেশন যেটা বাংলায় কি বলছি আমরা? ডিম্বপাত বলি। সেটা কয়তম দিনে হয়? 14তম দিনে। কি হরমোন বেড়ে গেছে ভাই? এলএইচ হরমোন, ঠিক আছে? তাহলে এই দেখো 14তম দিনে এলএইচ হরমোন বেড়ে গেল, ঠিক আছে? বা এলএইচ হরমোন বেড়ে যাওয়ার ফলে ডিম্বপাত হলো। দেন এখান থেকে পরবর্তীতে এটা আস্তে আস্তে সার্চ হলো। তাহলে ডিম্বপাত কয়তম দিনে হয়? 14তম। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কোশ্চেন হতে পারে। ডিম্বপাত কয়তম দিনে হয়? 14তম দিনে। দেন কিছুক্ষণের মধ্যেই এই যে দেখো গ্রাফিয়ান ফলিকল যেখানে ডিম্বপাত হলো, এই গ্রাফিয়ান ফলিকল কিসে রূপান্তর হবে? এলএস হরমোন এই গ্রাফিয়ান ফলিকল থেকে কিছুক্ষণের মধ্যে সেটা রূপান্তরিত করবে একটা ইউলিশ কালার, ইয়েলো কালার একটা লুটিয়ামে পরিণত করবে, সেটার নাম হচ্ছে কর্পাস লুটিয়াম। তো এই গ্রাফিয়ান ফলিকল দেন এখানে একটা ইয়েলো কালার একটা লুটিয়ামে রূপান্তর করলো কি ভাইয়া? এলএস হরমোন। তো এলএস হরমোন এই গ্রাফিয়ান ফলিকলকে একটা ইয়েলো কালার একটা জিনিস তৈরি করলো, সেটার নাম হচ্ছে কি? কর্পাস লুটিয়াম। তো এই যে অংশটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কর্পাস লুটিয়াম। তো এটা হলো কর্পাস লুটিয়াম। দেন এই কর্পাস লুটিয়াম মূলত 28 days পর্যন্ত থাকবে, ঠিক আছে? যদি এই মাতে 14তম দিনের পরে একটা ডিম্বাণুর নর্মাল লাইফ স্প্যান থাকে মূলত 72 ঘন্টা, ঠিক আছে? হ্যাঁ, মূলত এটা 72 ঘন্টার মধ্যে এটা যদি নিষেক করে তো ভালো কথা, ঠিক আছে? এখানে পরবর্তীতে ওইখান থেকে প্লাসেন্টা থেকে মানে সে একদম সে মানে ডেলিভারি আগ পর্যন্ত সে প্রজেস্টেরন হরমোন পেতেই থাকবে, ঠিক আছে? তো এই কর্পাস লুটিয়াম যেটা আছে সেই কর্পাস লুটিয়াম এটা মেইনলি সিক্রেশন করে প্রজেস্টেরন হরমোন। তার কর্পাস লুটিয়াম এটা প্রজেস্টেরন হরমোন রিলিজ করে। দেন এখান থেকে এই যে সাইকেলটা আবার বাড়তেই থাকতেছে। হঠাৎ করে 28 ডেজের পরে যে নিষেক যদি না করে তাহলে কর্পাস লুটিয়াম কি হয়ে যায়? ভেঙে যায়। তখন কোনো প্রজেস্টেরন হরমোন পাওয়া যায় না, ইস্ট্রোজেনও পাওয়া যায় না। নো প্রজেস্টেরন, নো ইস্ট্রোজেন। তৈরি কত? 28 ডেজ পরে। দেন আবার সাইকেলটা নিচের দিকে চলে আসলো, আবার শুরু কি ভাইয়া? এই যে প্রথম ফেজে চলে আসলো, ঠিক আছে? এটা মাসিক পর্যায়ে, ঠিক আছে? প্রতিবার মেনস্ট্রুয়াল সময় যদি অনিশ্চিত একটা ডিম্বাণু কিন্তু কি হয় মেনস্ট্রুয়াল সময় বের হয়ে যায়, ওই রক্ত দিয়ে বের হয়ে যাচ্ছে বা মেনস্ট্রুয়াল সাবস্টেন্স দিয়ে বের হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো? সেটা একটু মনে রাখবা। আর নিষে যদি হয় তাহলে এই ডিম্বাণু তোমার কি হবে? এটা ভ্রূণে রূপান্তরিত হবে, দেন জাইগোট হবে, জাইগোটের পরে এটা ভ্রূণে রূপান্তর হবে, দেন এটা হচ্ছে 38 উইকস বা একটা নর্মাল একটা পিরিয়ডের পরে কি হবে? এটা ডেলিভারি হবে, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবা। তাহলে দেখো আরও একবার দেখাচ্ছি মনুষ্য, দেখো এটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে একটা দেখো একটা মেয়েদের দুইটা সাইকেল হয়, একটা মেনস্ট্রুয়াল সাইকেল আর এটা তোমার কি ভাই? ওভারিয়ান সাইকেল। ওভারিয়ান সাইকেলের মধ্যে প্রথমে পরিবর্তন এটা ছিল ফলিকুলার ফেজ, এটা ছিল লুটিয়াল ফেজ। যে লুটিয়াম হচ্ছে কর্পাস লুটিয়াম হচ্ছে এই যে ফলিকুলার ফেজ, প্রাইমারি ফলিকুল, সেকেন্ডারি ফলিকুল, দেন হলো গ্রাফিয়ান ফলিকুল। এই ক্ষেত্রে এই ফলিকুলগুলোর বৃদ্ধি করে ফলিকুল স্টিমুলেটিং হরমোন এবং এখানে ফলিকুলগুলা রিলিজ করে ইস্ট্রোজেন হরমোন, ঠিক আছে? দেন এখান থেকে 14তম হঠাৎ করে এলএস হরমোন বেড়ে গেল, সিক্রেশন এলএস হরমোন থেকে এখানে বেড়ে যাওয়ার ফলে গ্রাফিয়ান ফলিকুলতে একটা সেকেন্ডারি ওসেড নিচে পড়লো, অ্যাবডোমিনাল ক্যাভিটি পড়লো, তখন সেটা ডিম্বপাত বা ওভুলেশন বলি। এবং কর্পাস লুটিয়াম যে হরমোন ক্ষরণ করে সেটার নাম কি ভাই? প্রজেস্টেরন হরমোন, ঠিক আছে? এই যে কর্পাস প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করলো তখন আর এলএস হরমোন ক্ষরণ হয় না, বন্ধ হয়ে যায়। এফএসএইচ হরমোন, এলএস হরমোন ম্যাক্সিমাম বন্ধ হয়ে যায়। এবং এখানে প্রজেস্টেরন হরমোন কি থাকে ভাই? সবথেকে বেশি থাকে প্রথম ফেজে, ইস্ট্রোজেন বেশি থাকে। 14 দিন আগ পর্যন্ত কি হরমোন থাকবে? ইস্ট্রোজেন। পরে ফেজে কি বেশি থাকবে? প্রজেস্টেরন। এখানে ইস্ট্রোজেন আছে বাট মেইনলি কম আছে, বেশি আছে কি ভাই? প্রজেস্টেরন। কথা বুঝতে পারছো? এই জিনিসটি একটু মনে রাখবা। আর একটা সহজ একটা ট্রিক্স দেখাই, মনে রাখবা। যদি ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন যদি থাকে তখন মনে রাখবে এফএসএইচ এলএইচ হরমোন এটা কখন কি হয়ে যায় ভাই? বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এবং দেখো তাহলে একটু কাজগুলো আমরা একটু দেখি, ঠিক আছে? তাহলে এক ফলিকল, গ্রাফিয়ান ফলিকল, এফএসএইচ ফলিকল স্টিমুলেটর হরমোন, মেয়েদের এটা কি হরমোন, এই হরমোনগুলো কি করতেছে? ফলিকল বৃদ্ধি করতে সাহায্য করে। এলএইচ হরমোন এক ডিম্বপাত করে, দুই এলএইচ হরমোন কর্পাস লুটিয়ামে রূপান্তর করে। দেন আবার কাজ ধরে দেখি কর্পাস লুটিয়াম কি করতেছে ভাই? প্রজেস্টেরন সিক্রেশন করে। দেন প্রাইমারি সেকেন্ডারি ফলিকল থেকে কি ক্ষরণ হয় ভাই? ইস্ট্রোজেন ক্ষরিত হয়, ঠিক আছে? তাহলে দেখো কাজগুলো আমাদের হয়ে গেল। তাহলে এখন আমরা একটু দেখবো, খেয়াল করবা। তো অলরেডি দেখো এটা আমাদের অলরেডি পড়া শেষ, পড়ে ফেলছি আমরা, ঠিক আছে? তাহলে দেখো অলরেডি আমরা এগুলো পড়া সব শেষ। তাহলে এখন দেখো স্ত্রী প্রজননতন্ত্রের এখন কিছু বর্ণনা আমরা একটু ঝটপট দেখে নিব, ঠিক আছে? দেখো এই স্লাইডটা কিন্তু আমাদের পড়া হয়ে গেছে, অলরেডি আমাদের ডান, ঠিক আছে? তো এখন দেখো একটু মনোযোগ দেখবা যে প্রথমে দেখো ভাই কি কি হচ্ছে। তার প্রথমে যদি দেখি ভাই
তাহলে প্রথমে দেখো ভাই এখানে ডিম্বাশয়, এটা একটি কাঠবাদাম আকৃতি, উই নো দ্যাট, ঠিক আছে। দুইটা লিগামেন্ট থাকে, উই নো দ্যাট, মাত্র দেখে আসলাম, দু একবার রিভাইভ করো দেখবো হয়ে গেছে। একটা ওভারিয়ান লিগামেন্ট আর কি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট, এই যে শ্রোণী গহ্বরে পার্শ্বপ্রাচীরের সাথে যুক্ত থাকে। ডিম্বাশয় অভ্যন্তরে পরিস্ফুটন হয়, ওই যে দেখেছিলাম মাত্র দেখলাম কি কি, ওই যে দেখো ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল দেখেছিলাম। তাহলে এখানে কি করে হচ্ছে, এক ডিম্বাশয়ের অভ্যন্তরে পরিস্ফুটনরত ফলিকল বা পরিণত গ্রাফিয়ান ফলিকল, দেন কর্পাস লুটিয়াম, ইন্টাস্ট্রিয়াল বা কি হয় কোষ দেখা যায়। এটার কাজ কি ভাই, এক ওই যে ফলিকুলের কাজ, এক ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন কি করে ভাই, ক্ষরণ করে। গত বছর যদি বলেছিলাম ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন কে ক্ষরণ করতেছে, দেখো প্রথম ফেজ ইস্ট্রোজেন ক্ষরণ করে, সেকেন্ড কর্পাসুলাম কি ক্ষরণ করে, প্রোজেস্টেরন। তাহলে এটা একটা কি ডিম্বাশয়ের কাজ। এবং ডিম্বাশয় মনে রাখবা এটা কিন্তু অলসো অ্যাজ এ মিশ্র গ্রন্থি, ঠিক আছে। তোমার শরীরে যদি মিশ্র গ্রন্থি যদি বলে, মিশ্র গ্রন্থি এটা একটা মিশ্র, তাহলে এক ডিম্বাশয়, হ্যাঁ ডিম্বাশয় এটা একটা মিশ্র গ্রন্থি, দেন শুক্রাশয়, শুক্রাশয় এন্ড তোমার আরেকটাও আছে হচ্ছে অগ্নাশয়, এগুলো কিন্তু মিশ্র গ্রন্থি। এবং আরেকটা তোমাদের রুসেন বইতে আসে যকৃৎ, এটা একটা কি ভাই মিশ্র গ্রন্থি, এটি একটু মনে রাখবা। যাই হোক, নাইস টু নো। ডিম্বনালী, ওই যে মাত্র দেখে আসলাম ডিম্বনালী, এই যে দেখো ডিম্বনালী, এই যে এটা হচ্ছে পুরো একটা ডিম্বনালী, ঠিক আছে, বা একটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এটা ফিম্বি, ইনফান্ডিবুলা, অ্যাম্পুলা, ইসমাস, চারটা অংশে ভাগ করেছিল আমরা। তো এখন দেখো ভাই ডিম্বনালী, এই যে ডিম্বনালী, ঠিক আছে, প্রান্তে আঙ্গুলের মতো প্রবোধক থাকে, সেটা বলেছিলাম ফিমব্রি, ঠিক আছে। পরে ফ্যানেলের মতো কি ইনফান্ডিবুলাম, ঠিক আছে। পরে কি আছে অ্যাম্পুলা, এবং জরায়ুর সাথে থাকে তোমার কি ভাই ইসমাস, ঠিক আছে। ডিম্বাশয় মুক্ত করে, ডিম্বাণু তোমার গ্রহণের সময় জরায়ুতে পৌঁছে দেয়, রস গ্রহণ করে, এবং শুক্রাণুর অধ্যপান্তে কি হয় ডিম্বাণু। এক কথায় মনে রাখবা যে ফ্যালোপিয়ান টিউবে তোমার কি হয়, নিষেক হয়। সেটা কোন জায়গায় হয়, অ্যাম্পুলাতে। এই জিনিসটা জাস্ট মনে রেখো। ল্যাম্পুলাতে তোমার কি হবে, নিষেক হয়, এটা একটু মনে রাখবা। দেন চলে আসে জরায়ু, ওই যে দেখেছিলাম জরায়ু, এই দেখো জরায়ু, এই যে দেখো জরায়ু, এই যে জরায়ু, ঠিক আছে। জরায়ু তিনটে স্তর দেখেছেন, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। তাহলে এখন একটু দেখো, আমাদের এটা পড়া শেষ। দেখো জরায়ু উল্টা দাসপতি আকৃতি, এটা একটু মনে রেখো। বাইরের স্লাইডে বলেছিলাম পেরি, মাঝে বলেছিলাম মায়ো, ভিতরে বলেছিলাম এন্ডোমেট্রিয়াম। বয়সন্ধিকালে জরায়ুর পূর্ণতা লাভ করে, গর্ভাবস্থায় এটা 20 গুণ বৃদ্ধি পায়, এটা একটু মনে রেখো। গর্ভাবস্থায় কয় গুণ বৃদ্ধি পায়, 20 গুণ, ঠিক আছে। ভূমিষ্ঠ হওয়ার পূর্বে পর্যন্ত ভ্রূণকে আগলে রাখে, এটা একটু মনে রেখো। দেন আমরা চলে আসবো ভাই যোনি, এই যোনিতে কি অভিক্ষেপ পেয়েছিলাম ভাইয়া, রুগী, লেন্থে একটু মনে রেখো, ঠিক আছে। এই রুগী আর কোথায় পাওয়া যায়, মনে রাখবা পাকস্থলীতে। তো পাকস্থলীতে কি অভিক্ষেপ পাওয়া যাবে, রুগী নামক অভিক্ষেপ পাওয়া যায়। এটা স্ত্রী লোকের সঙ্গম অঙ্গ হিসেবে কাজ করে, ওই নোদের বই জঙ্গ বলেছিলাম। বাইরে দিকে মোটা, দেখো এই যে দেখো মাত্র দেখেছিলাম, এই যে বহি জনাঙ্গ, লেবিয়া মাইজোরা, লেবিয়া মাইনোরা, ভিতর দিকে আছে মাইনোরা, বাইরে আছে মেজোরা, তিনটা ওপেনিং, মূত্রনালী ওপেনিং, যৌনি, একটা পায়োছিদ্র, ক্লাইটোরিস, এবং কি আছে ভাই হাইমেন থাকে যৌনিকে ঢেকে। তো এখন দেখো যে এখানে বাইরে অধিকতর মোটা বৃহদাকার ভাঁজ থাকে, সেগুলো হচ্ছে লেবিয়া মেজোরা, সব বাইরে থাকে। এবং ভিতরের দিকে যেটা থাকে পাতলা, সেটা হচ্ছে লেবিয়া মাইনোরা, ঠিক আছে। অলরেডি পড়া শেষ। লেবিয়া মেজোরার উপরের জোড়ার কাছে একটি উচ্চ মাংসপিণ্ড থাকে, তারপরে ক্লাইটোরিস বলে, ওই যে ক্লাইটোরিস মাত্র দেখলাম। এবং বার্থলিন নামক গ্রন্থি আছে, এটা একটু মনে রাখো। ওই যে প্রথম কিছু আগে দেখেছিলাম মেয়েদের হচ্ছে দুইটি বড় জনগ্রন্থি থাকে, সেটার নাম হচ্ছে বার্থলিন, সেটা মূলত ল্যাবিয়া মাইনোরা উন্মুক্ত হয়, ভিতর দিকে উন্মুক্ত হয়, মাইনোরা তো ভিতরে থাকে, ভিতরে উন্মুক্ত হবে। কাজ কি সেটা একটু দেখবা। লেবিয়ার মেজর, লেবিয়ার মাইনোরা যৌনিপথকে ঢেকে রাখে, বলে ফেলছি আমরা। বার্থলিন গ্রন্থি যৌন মিলনের সময় যৌনিপথকে পিচ্ছিল করে, এবং ক্লাইটোরিস সঙ্গে সঙ্গে উত্তেজনা প্রদান করে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তো এই চলে গেল আমাদের কাজগুলা। এখন দেখো হরমোন, অলরেডি পড়া শেষ। দেখো হরমোন, গনাডোট্রপিক রিলিজিং হরমোন, ঠিক আছে। এক কথায় যেখানে গনাডোট্রপিক রিলিজিং হরমোন, আগেও দেখেছিলাম মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে একই কাজ, যে এরা LH FSH হরমোনকে কি করে, উদ্দীপ্ত করে, এক কথায়। দুই, ফলিকুল স্টিমুলেটর হরমোন, নামের সাথে মিল আছে, দেখো এই যে দেখো একটু খেয়াল করো, এই যে ফলিকুল স্টিমুলেটর হরমোন কি করতেছে, ফলিকুল বৃদ্ধি করে। লুটিয়ান হরমোন বা কর্পাস লুটিয়াম রূপান্তর করে, ঠিক আছে। তাহলে এইগুলো একটু জাস্ট মনে রাখো, তাই হবে, ঠিক আছে। তাহলে দেখো ফলিকুল স্টিমুলেটর হরমোন কি কাজে ভাই, এই যে ওভারিয়ান ফলিকুল বৃদ্ধি করে, ওভুলেশন করে, ইস্ট্রোজেন সৃষ্টিতে সাহায্য করে। তাহলে ইস্ট্রোজেন কে সৃষ্টি করে, তাহলে ওই যে ফলিকুল থেকে হয়, ঠিক আছে, এটাই মনে রাখবা। দেন লুটিনাইজিং হরমোন, ঠিক আছে, এটা গ্রাফিয়ান ফলিকুলকে কর্পাস লুটিয়ামে রূপান্তর করে। দেখো
তো গ্রাফিয়ান ফলিকলকে কর্পাস লুটিয়ামে কে রূপান্তর করে? এক কথায় সেটা তোমার কোনটা? লুটিনাইজিং হরমোন, ঠিক আছে। এবং ডিম্বাশয়ে কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন ক্ষরণে ঘটায়। তো এখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন এরাও ক্ষরণে সহায়তা করে, ঠিক আছে। এছাড়া ইস্ট্রোজেন এটা ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ক্ষয়িত হচ্ছে, এটা দিয়ে স্ত্রীর স্তন এবং এন্ডোমেট্রিয়াম বৃদ্ধি ঘটায়, এটা মনে রাখবা। প্রজেস্টেরন হরমোনটা মনে রাখবা। ডিম্বাশয় অমল থেকে হচ্ছে, এই মনে রাখবা। এটা ভ্রূণের পরিস্ফুটন এবং এটা একটা ইম্পর্টেন্ট একটা হরমোন প্রজেস্টেরন, এটা একটু মনে রাখবা। প্রজেস্টেরন এটা হচ্ছে ভ্রূণের পরিস্ফুটন জরায়ুর ভিতরে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। 1 2 নম্বর বয়ঃসন্ধিকালে জরায়ুর প্রাচীরের পরিবর্তন সন্তান ধারণে উপযোগী করে, এটা মনে রাখবা। এছাড়া নেগেটিভ ফিডব্যাকের জন্য মাধ্যমে গনাডোট্রপিন রিলিজ হরমোন, ফলিকুলার স্টিমুলেশন হরমোন, এলিস হরমোন ক্ষরণে নিঃসরণ কমায়। মনে রাখবে এক কথায় প্রজেস্টেরন হরমোন, ঠিক আছে, ইস্ট্রোজেন হরমোন বাড়া মানে এফএসএইচ, এলএইচ এবং গনাডোট্রপিন রিলিজ হরমোন সেগুলো কি যাবে? কমে যাবে। এরপরে যদি বলি সেটা রিল্যাক্সিন হরমোন, ঠিক আছে। এটা ডিম্বাশয় এবং অমলার এটাও মেইন উৎস। এটা মূলত মহিলা প্রসবের সময় শ্রোণীর লিগামেন্ট এবং পেশির প্রসারণ ঘটায়, রিল্যাক্স করে। দেন হিউম্যান ক্রনিক এইচসিসিজি, হিউম্যান ক্রনিক গনাডোট্রপিন বা হিউম্যান ক্রনিক, এটা অমলা থেকে ক্ষয়িত হয়, ঠিক আছে। এটা মূলত স্ত্রী জননের বৃদ্ধি, দুগ্ধ ক্ষরণ এবং ফিটাসের বর্ধনের জন্য কাজ করে। কর্পাস লুটিয়াম ইস্ট্রোজেন প্রজেস্টেরন সংশ্লেষে তোমার বিতরণে উদ্দীপ্ত করে। অক্সিটোসিন ওয়ান কাইন্ড অফ লাইফ সেভিং হরমোন বলতে থাকি আমি, লাইফ সেভিং হরমোন, ঠিক আছে। এটা তোমার সন্তান প্রসবের সময় ইউটেরাসকে কন্ট্রাকশন করে নর্মাল ডেলিভারি হতে সাহায্য করে, ঠিক আছে। জরায়ুর সংকোচন ঘটায় এবং সন্তান এবং অমরা বাইরে থেকে নির্গমনে সাহায্য করে, এটা একটু মনে রাখবা। কথা বুঝতে পারছো? এছাড়া মনে রাখবা এটা অক্সিজেন কখন কাজ করে বা কোন সময় অক্সিজেন হরমোনটা বেড়ে যায়। মেইনলি গত 38 ডেজ যদি বলা যায়, নর্মাল একটা ডেলিভারির যে টাইম যদি বলা যায় 38 ডেজ, 38 উইকস যদি বলা যায়, 38 উইকস পর্যন্ত তোমার মেয়েরা প্রজেস্টেরন হরমোন পায়। হঠাৎ করে দেখা যায় 38 উইকসের পরে প্রজেস্টেরন হরমোনটা কমে যায়, তখন অক্সিজেন হরমোন ক্ষরণটা বেড়ে যায়, এটা একটু মনে রেখো। তো এখন চলে আসো ভাই, কিছু এমসিকিউ আমরা একটু দেখে নিব। প্রথমে দেখো জরায়ের বহিস্থ প্রাচীর কোনটি? সবার বাইরের প্রাচীর, ওই যে বলেছিলাম এপি তো হবেই না, এপি কোনো আবরণী না। মায় হচ্ছে কি মাঝে, এটা হবে না। এন্ডো সবার ভিতরে, তাহলে কোনটা ভাই? পেরিমেট্রিয়াম। তো অ্যান্সার কোনটা ভাই? পেরিমেট্রিয়াম। তো অ্যানাদার আমরা একটু দেখি, দেখো আমরা নেক্সটে একটু চলে যাই জুলজি 46-এ। অলরেডি এগুলো সবই পড়ে আসছি আমরা। বয়ঃসন্ধিকালে প্রাপ্ত, বয়ঃসন্ধিকালের বয়স, বয়ঃসন্ধিকাল কাকে বলে ভাই? যখন একটা ছেলে একটা মেয়ে তোমার কি হয় ভাই? যৌনতা প্রাপ্তি লাভ করে। তো যৌনতা প্রাপ্তি লাভ করতেছে, এটা কি ভাই? বয়ঃসন্ধিকাল। কথা বুঝতে পারছো? শীত প্রধান দেশে বয়ঃসন্ধিকাল আরেকটু দেরিতে হয়, আমাদের মতো দেশে দেখা যায় 11 থেকে 13 বছর বা 12 থেকে 15 বছরের মধ্যে তোমার কি হয়? যৌনতা প্রাপ্তি হয়। কথা বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা। তো দেখো এখানে দুইটা এজ আছে, 13 থেকে 15 হচ্ছে ছেলেরা, আর মেয়েরা একটু আগে হয়, সেটা কত? 11 থেকে 13 বছর, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে বয়সের হার হঠাৎ বেড়ে যায়, স্তন বিকশিত হতে পারে এবং শুরু হয় হচ্ছে বলা হয় মেনার কি বলে, ঠেলার কি বলা হয়, এটা একটু মনে রাখবা। এছাড়া মনে রাখবা অ্যাক্সিলারি, জাস্ট নাইস টু নো, ঠিক আছে। লোম গজাতে শুরু তাকে বলে পিউবার কি বলে, এটা একটু মনে রাখবা। আরেকটা যেটা আছে, প্রথম রজ শুরু হয় তখন সেটা বলা হয় মেনার কি, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। তাহলে প্রথম যদি তোমার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, রজস্রাবের চক্র শুরু হয়, তখন সেটাকে বলা হয় কি? মেনার কি, ঠিক আছে। এটা একটু মনে রাখবা। দেন দেখো একটা রজস্রাবীয় চক্র, এটাও মাত্র আমি পড়ে আসলাম, দেখো ভিডিওটা রিভাইভ করো, ওই জায়গাটা দেখো, দেখবে পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রথমে দেখো রজচক্র, এই স্ত্রীরোগের সমস্ত যৌন জীবনকালে 28 দিন, 28 ডেজ, ওই যে বলেছিলাম 3 থেকে 5 দিন পর্যন্ত জ্বরের অন্তঃস্থ স্তরের, ঠিক আছে, এন্ডোমেট্রিয়াম অবক্ষেপ হয়। ভিতরে যে প্রাচীর আছে সে এন্ডোমেট্রিয়াম অবক্ষেপ হচ্ছে, সেটাকে আমরা বলতে কি? রজচক্র বলি, ঠিক আছে। এটা আরেকটা নাম জ্বরের কান্না, ঠিক আছে। এছাড়া প্রথম রজচক্র শুরু হয় সেটা মেনার্কি, মেনোপোজ, যে তোমার পোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে মেনোপোজ। এটা মূলত 45 থেকে 50 ইয়ার্স অফ ওল্ড যারা নারী আছে তাদেরকে এটা এই সময়টাতে এটা তোমার কি হয়? মেনোপোজ হয়। মেনস্ট্রুয়াল সাইকেলটা তোমার কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো এটা একটু মনে রাখবা, মেনোপোজ কখন হচ্ছে? 40 থেকে তোমার কত? 45 থেকে 50 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। আরেকটা আছে তোমার হচ্ছে অ্যান্ডোপোজ। অ্যান্ডোপোজ হচ্ছে কি? যদি ছেলেদের যদি সেক্সুয়াল ডিজায়ার যদি কমে যায়, তখন সেটার নাম হচ্ছে অ্যান্ডোপোজ। কথা বুঝতে পারছো?
এটা মূলত কথা হয় 65 ইয়ার্স অফ এল্ডের পরে, 65 বা 65 থেকে 70 এই এজের সময় কি হয় ভাই এন্ডোপোজ হয়। এটা একটু মনে রাখো, জাস্ট নাইস টু নো। রজত চক্র অনেক ইম্পর্টেন্ট একটা চক্র, যেখানে এক হচ্ছে ডিম্বাশয় চক্র হয় একটা ফলিকুলার পর্যায়ে, দেখে আসলাম একটা লুটিয়াল পর্যায়ে, উই নো দ্যাট। রজস্রাবীয় চক্র, জরায়ু চক্র, রজস্রাবীয় পর্যায়ে, বদ্ধশীল পর্যায়ে, ক্ষরণশীল পর্যায়ে, মাত্র দেখে আসলাম আমরা। চলো আমরা একটু ফিগার দেখি এখানে, এখানে দেখলে ভাই বুঝতে পারবা। দেখো এখানে দেখো খুবই সুন্দরভাবে দেওয়া আছে। এক দেখো ডিম্বাশয় চক্র, এক হচ্ছে ফলিকুলার পর্যায়ে, দুই কি পর্যায়ে লুটিয়াল পর্যায়ে, ঠিক আছে। দেখো ফলিকুলার পর্যায়ে এই যে বিকাশমান ফলিকুল বাড়তেছে, পরিণত হলো, পরিণত ফলিকুলের নাম কি বলেছিলাম, গ্রাফিয়ান ফলিকুল। এটা একটা কি গ্রাফিয়ান ফলিকুল হলো, তো এটা একটা গ্রাফিয়ান ফলিকুল। দেন এখান থেকে দেখো ডিম্বপাত হলো, এই ডিম্বপাতের সময় এক বলছে এলএস হরমোন হঠাৎ করে কি বেড়ে যায়, কততম দিনে 14 ডেসে। ওকে, এবং এই যে ফলিকুল বৃদ্ধি করতেছে যে হরমোন, সে হরমোনের নাম বলেছিলাম যে একটা কি ভাই মূলত বলেছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে মূলত ফলিকুল স্টিমুলেটিং হরমোন। তো এটা মূলত একটা কি, এটা মূলত একটা ফলিকুল স্টিমুলেটিং হরমোন। এই যে দেখো আফটার কিছুক্ষণের পরে ডিম্বপাতের পরে, এই যে ডিম্বপাত হলো এটা 14তম দিনে ডিম্বপাত হবে, এই যে গ্রাফিয়ান ফলিকুল কিছুক্ষণের মধ্যে সেটা রূপান্তরিত হলো কর্পাস লুটিয়াম। এই যে দেখো কর্পাস লুটিয়াম, এটা কি বডি, ইয়েলো কালার, হলুদ বর্ণের, এই যে কর্পাস লুটিয়াম হলো। দেন কর্পাস লুটিয়াম যদি এটা কি হয় সহিংস কর্পাস লুটিয়াম হয়ে যায় যদি এটা নিষেক না হয়, ঠিক আছে। এবং দেখো নিচের দিকে দেখো লেখা আছে রজস্রাবের পর্যায়ে 1 থেকে 5 দিন, দেন বর্ধনশীল পর্যায়ে 5 থেকে 13 দিন, দেন ক্ষরণশীল পর্যায়ে 14 থেকে 28 দিন। এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তো এই যে দেখো এন্ডোমেট্রিয়াম বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এবং এই যে হরমোন এই ফেজে যে হরমোনটা কাজ করে সেটার নাম হচ্ছে ইস্ট্রোজেন, এবং এই পর্যায়ে মূলত কাজ করে কোন হরমোন, প্রোজেস্টেরন। এটা একটু মনে রাখবা, ঠিক আছে। দেখো এটা আমাদের পড়া শেষ, ঠিক আছে, এবং এটা কিন্তু তোমাদের জন্য একটা 5 স্টার টপিকস। বই থেকে পড়ো, প্যারালাল টেক্সট থেকে দেখো, পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন দেখো কোন হরমোন কোন সময় কাজ করতেছে, অলরেডি আমরা দেখলাম রোজোসাই পর্যায়ে, বিলিডিং পর্যায়ে বলেছিলাম সব হরমোনই কম কম থাকে বা থাকেই না। তো দেখো খুবই কম 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 নিচের দিকে 4টা হরমোন। দেন বৃদ্ধি পর্যায়ে, ঠিক আছে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন FSH হরমোন, এটা কি থাকে, কম থাকে। LH হরমোন 14তম দিনে কি থাকে ভাই, হঠাৎ করে বেড়ে যায়, এই জায়গায় বেড়ে গেছে, এটা কি হয় এই দিনে ওভুলেশন বা তোমার কি হয় ডিম্বপাত হয়। ইস্ট্রোজেন হরমোন কি হয়েছে ভাই, বেড়ে গেছে। প্রোজেস্টেরন কি হয়েছে ভাই, বেড়ে গেছে। দেন এখন দেখো পাক রোজোসাই পর্যায়ে প্রিমেনস্ট্রুয়াল ফেজ, দুইটা হরমোন থাকে না, কি থাকে, একটা ইস্ট্রোজেন থাকে, একটা কি থাকে ভাই, প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কি থাকে ভাই, সব থেকে বেশি থাকে, এটা মনে রাখবা, ঠিক আছে। 100% যখন মনে রাখবে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেশি থাকবে তখন কি থাকবে না, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এই দুটো হরমোন থাকবে না, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তো দেখো আমাদের এখানে মূলত দেখলাম একটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের আমরা কাজ দেখলাম, মেনস্ট্রুয়াল সাইকেল দেখলাম, একটা মেল রিপ্রোডাক্টিভ অর্গানের স্ট্রাকচার দেখলাম, একটা গঠন দেখলাম। এখন যেটা পালা সেটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, একটা ওজেনেসিস, সেটা কীভাবে হচ্ছে সেটা আমরা একটু খেয়াল করব। দেখো এখানে একটা একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এই ফ্লো চার্টটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখো আমাদের মোটামুটি পরে হয়ে যাবে। দেখো এখানে এর আগে একটা ফিগার ছিল, সেটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে দেখো একটা জনন মাতৃকোষ, এটা একটা জনন মাতৃকোষ, ঠিক আছে, পুংজনন মাতৃকোষ। এখানে যদি দেখো এই যে দেখো এটা একটা শুক্রাশয়, এটা একটা এপিডিডাইমিস, এই শুক্রাশয়ের মধ্যে এই দেখো একটা তোমার কি আছে ভাই, সেমিনিফাস নালিকা, এটা একটা সেমিনিফাস নালিকা। এর মধ্যে দেখো অসংখ্য অসংখ্য তোমার কি আছে ভাই, একটা কোষ থাকে, শুক্রাণু থাকে। এবং এখানে দেখো প্রথমে স্পার্মাটোগোনিয়া থাকে এবং 4টি কোষ থাকে, যে কোষগুলো মূলত কি দিচ্ছে ভাই, পুষ্টি সরবরাহ করে, এটা মূলত পুষ্টি সরবরাহ করে। দেন স্পার্মাটোগোনিয়া ছিল, দেন স্পার্মাটোগোনিয়া থেকে হয় প্রাইমারি স্পার্মাটোসাইট, দেন সেখান থেকে হয় সেকেন্ডারি স্পার্মাটোসাইট, দেন হয় স্পার্মাটিড, দেন তোমার কি হয় ভাই, একটা শুক্রাণু রূপান্তরিত হয়, ঠিক আছে। তো এখন আমরা যদি এখানে যদি দেখি, তোমার ক্লাস 19 থেকে বা আগেও পড়ে আসছো ভাই, আমরা জানি জনন মাতৃকোষ মানেই মায়োসিস, বাট আজকে এই জিনিসটা একটু ভুল জানো তোমরা, একটু বেসিকটা দেখাই দিই, একটু খেয়াল করবা, মন সঙ্গে দেখবা। প্রথমে যদি বলি ভাই, দেখো ভাই এখানে এক পুংজনন মাতৃকোষ, তো একটা পুংজনন মাতৃকোষ, এটা একটা জার্মিনাল এপিথেলিয়াম কোষ থেকে হচ্ছে,
দেন এখানে হলো মাইটোসিস, সংখ্যা বৃদ্ধি পর্যায়, প্রথম পর্যায়ে সংখ্যা বৃদ্ধি পর্যায়ে মাইটোসিস হয়ে দুইটা তোমার কি হলো ভাইয়া, স্পার্মাটোগোনিয়া, ঠিক আছে। দেন এখান থেকে হলো স্পার্মাটোগোনিয়া, ঠিক আছে। এটা প্রথমে যেটা হচ্ছে প্রাইমারি, দেন হয় সেকেন্ডারি স্পার্মাটোগোনিয়া, ঠিক আছে। এই যে সেকেন্ডারি স্পার্মাটোগোনিয়া, সেখানে আবার তোমার কি হলো ভাইয়া, মাইটোসিস, মাইটোসিসের মাধ্যমে, মাইটোসিস না, পুষ্টি নিল এখানে, পুষ্টি নিয়ে এটা বড় হলো, বড় হয়ে হলো প্রাইমারি স্পার্মাটোসাইট। এখানে হয় মূলত প্রথম মায়োসিস, মায়োসিসের মাধ্যমে তৈরি হয় সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তো এখান থেকে হয় স্পার্মাটিড। তো বিষয়টা কেমন দাঁড়াচ্ছে, তো অ্যাকচুয়াল হচ্ছে পুং জনন মাতৃকোষ, অ্যাকচুয়ালি পুং জনন মাতৃকোষ। তো যে কোনো মাতৃকোষ মানেই ডিপ্লয়েড, তো এটা একটি ডিপ্লয়েড পুং জনন মাতৃকোষ ছিল। তো সেখানে কি হলো ভাইয়া, এক হলো তোমার মাইটোসিস হলো, তো এখানে হলো মাইটোসিস। এখানে যে ঘটনা ঘটলো ভাই, মাইটোসিস হওয়ার পরে তো পুংজন মাতৃকোষ, যে কোনো মাতৃকোষে তোমার কিন্তু মাইটোসিস, মাইটোসিসের মাধ্যমে এখানে তৈরি হয় স্পার্মাটোগোনিয়া। তো এখানে হলো স্পার্মাটোগোনিয়া, দেখবা এখানে স্পার্মাটোগোনিয়া, সেটাও ডিপ্লয়েড, এক কথায় তাহলে এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড। তো ডিপ্লয়েড কোষ থেকে ডিপ্লয়েড রূপান্তর হচ্ছে, তাহলে সেটা কি মাইটোসিস তো মিয়োসিস, বা মিয়োসিস মানে তো অর্ধেক ক্রোমোজোম, এখানে তো অর্ধেক ক্রোমোজোম হওয়া সম্ভব না, ঠিক আছে। তাহলে এখানে স্পার্মাটোগোনিয়া, এটা কি ভাই ডিপ্লয়েড, তো এটা অফকোর্স এখানে মাইটোসিস হচ্ছে। তো মাইটোসিস হওয়ার পর এটা পুষ্টি নিচ্ছে ভাই, পুষ্টি সরবরাহ করছে, পুষ্টি পাইছে, পুষ্টি নিয়ে এটা বড় হলো। ওকে, তাহলে এটা তোমার কি ছিল ভাই, এটা ডিপ্লয়েড ছিল, এটা কি ছিল ভাই, ডিপ্লয়েড ছিল। এটা পুষ্টি নিল, পুষ্টি নেওয়ার পর এটা বড় হলো, বড় হওয়ার পরে কোথা থেকে পুষ্টি সরবরাহ করছে ভাই, মনে হয় আবার সার্টেল কোষ। তো এই যে সার্টেল কোষ থেকে কি দিল ভাই, পুষ্টি দিল, পুষ্টি নেওয়ার পর এটা বড় হয়েছে, বড় হওয়ার পরে এখানে তৈরি হলো প্রাইমারি স্পার্মাটোসাইট, এটা হলো প্রাইমারি স্পার্মাটোসাইট, এবং এটা মূলত ডিপ্লয়েড। দেন প্রাইমারি স্পার্মাটোসাইট, এটা ডিপ্লয়েড। দেন প্রথম এখানে হলো ভাই মায়োসিস সেল ডিভিশন, এটা মূলত হলো মায়োসিস 1 হলো। তো এখানে তোমার প্রাইমারি স্পার্মাটোসাইট, এটা তোমার ডিপ্লয়েড, এটা একটু বড় হয়েছে, কোষটা বড় হলো পুষ্টি নিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে কি মায়োসিস 1, মায়োসিস 1 এর মাধ্যমে এখানে তৈরি হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এটার মধ্যে হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এবং এটাও তোমার কি ভাই হ্যাপ্লয়েড। তো এখানে তোমার হ্যাপ্লয়েড হয়ে গেল, তো অফকোর্স এটা হ্যাপ্লয়েড, ঠিক আছে। তো অফকোর্স এটা হ্যাপ্লয়েড, কারণ কেন হ্যাপ্লয়েড ভাই, উই নো দ্যাট, ঠিক আছে। মায়োসিস হচ্ছে, মায়োসিস মানে কি, প্রত্যেকটা ক্রোমোজোম কি হয়ে যাবে ভাই, হ্যাপ্লয়েড হয়ে যাবে। দেন এখানে হলো মায়োসিস 2, ওই দেখো সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে মায়োসিস 2, এখানে যেটা হচ্ছে সেটা মায়োসিস 2, মায়োসিসের কি হলো ভাই, 4টা স্পার্মাটিড। তো এখানে তোমার এরকম কি হলো ভাই, 4টা তোমার কি হলো স্পার্মাটিড, ঠিক আছে, স্পার্মাটিড, ঠিক আছে। এবং স্পার্মাটিডগুলো আবার পুষ্টি নিল, পুষ্টি নিয়ে তোমার কি হলো ভাই, বড় হলো, ঠিক আছে, বড় হলো, বড় হওয়ার পরে প্রত্যেকটা রূপান্তরিত হলো তোমার কি ভাই, শুক্রাণু। এটা পুষ্টি নিয়ে তোমার কি হয় ভাই, বড় হয়। তো এটা পুষ্টি নিয়ে বড় হয়, শুক্রাণু হয়। স্পার্মাটিড থেকে এই যে পুষ্টি নিয়ে শুক্রাণু রূপান্তরিত হয় প্রত্যেকটি স্পার্মাটিড, এই প্রক্রিয়ার নাম হচ্ছে স্পার্মিওজেনেসিস। তো এই প্রক্রিয়ার নাম হচ্ছে স্পার্মিওজেনেসিস। পুরা প্রক্রিয়াটা যেটা হচ্ছে, এই যে পুরা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে স্পার্মাটোজেনেসিস। তো পুরো প্রক্রিয়ার নাম স্পার্মাটোজেনেসিস, এবং এই যে প্রক্রিয়ার নাম হচ্ছে স্পার্মিওজেনেসিস। তাহলে মনে হয় স্পার্মাটিড থেকে একটা স্পার্ম প্রকাশনকে, সেটাকে আমরা কি স্পার্মিওজেনেসিস, আর পুরো প্রক্রিয়ার নাম হচ্ছে কি স্পার্মাটোজেনেসিস। এখন থেকে বলো যে তোমরা তো দেখে আসলা পুংজন মাতৃকোষ মায়োসিস হয়, বাট এখন মূলত কি হয়, মাইটোসিস। মূলত মায়োসিস যেখানে হয় সেটা তোমার কোনটা ভাইয়া, এক কথা সেটা হচ্ছে মূলত একটি প্রাইমারি, ঠিক আছে, স্পার্মাটোসাইট। এখানে মূলত তোমার কি হবে ভাইয়া,
মায়োসিস। তাহলে ফার্স্ট মায়োসিস সলিউশন যদি বলো সেটা কোথায় হবে? সে প্রাইমারি স্পার্মাটোসাইট। ঠিক আছে, তাহলে দেখো একটা শুক্রাণু রেডি হয়ে গেছে। এখন পালা কার পালা? ডিম্বাণু তৈরি হওয়ার পালা। তো এখন দেখো ভাইয়া একটা শুক্রাণু দেখি, একটু স্ট্রাকচার আমরা দেখি। শুক্রাণু স্ট্রাকচার, একটা শুক্রাণু দেখো, এখানে সুন্দর একটা শুক্রাণু দেওয়া আছে। এই শুক্রাণু স্ট্রাকচার যদি দেখো, এই শুক্রাণু এখানে এই যে অংশটা দেখতে হচ্ছে মাথা, ঠিক আছে, এটা হচ্ছে গ্রীভা, এটা হচ্ছে মধ্যখণ্ড এবং এটা লেজ। এটা 4টা অংশে ভাগ করা হয়। একটা থাকে মাথা। শুক্রাণু কিন্তু একটা কোষ ভাই। প্রথম কথা, শুক্রাণু একটা কি ভাইয়া? কোষ। মানবদের সব থেকে ক্ষুদ্রতম কোষ যদি বলো সেটা তো কোথায়? শুক্রাণু। তো মনে রাখবো এক কথায়, প্রথম কথা হচ্ছে এটি মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম কোষ। এক কথায় এটি মানবদেহের সব থেকে তোমার কি ভাইয়া? ক্ষুদ্রতম কোষ। সেটাকে আমার কি বলছে ভাইয়া? একটা কথায় শুক্রাণু বলতেছে। তো শুক্রাণু একটা মাথা আছে, একটা গ্রীব আছে, একটা মধ্যখানে একটা আছে ভাইয়া, লেজ আছে। এই যে দেখো মাথা, এই মাথার উপরে কি আছে ভাই? এই যে অ্যাক্রোজোম, এখানে আছে নিউক্লিয়াস। মনে রাখবা একটা শুক্রাণুর প্রায় 90%ই হচ্ছে তোমার কি ভাই? নিউক্লিয়াস। এটা একটু মনে রাখবা। তো এখানে থাকে মাইটোকন্ড্রিয়া এবং এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানে তোমার যেটা আছে সেটা হচ্ছে কি? সেন্টিওল। দেখো একটা শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়ার ফলে যেহেতু হয় জাইগোট, এবং জাইগোটে কি হয়? বারবার মাইটোসিস সেলিব্রেশন হয়। তো মাইটোসিস সেলিব্রেশনের সময় মাকুতন্ত্র তৈরি করতে কে সাহায্য করে ভাই? সেন্টিওল। তো এই সেন্টিওল মূলত জাইগোটে, মনে রাখবা, জাইগোটে কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনে মাকুতন্ত্র তৈরি করে। এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তো এটা মূলত কোষ বিভাজনের সময় কি তৈরি করে ভাই? মাকুতন্ত্র। ঠিক আছে, তো এটা একটু স্টার দিয়ে মনে রাখবা, ঠিক আছে। ওকে, তাহলে কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র কে তৈরি করে ভাই? সেন্টিওল। এরপরে যদি বলো ভাই, ঠিক আছে, এই যে মধ্যখণ্ড মাইটোকন্ড্রিয়া, এটা মূলত কি দিচ্ছে ভাই? অফকোর্স এনার্জি। এবং এটা লেজ, লেজ মূলত হচ্ছে চলতে বা চলতে সাহায্য করে, ঠিক আছে। এবং এই যে অ্যাক্রোজোম যেটা দেখতে পাচ্ছ, অ্যাক্রোজোম, এই অ্যাক্রোজোম এখানে, ঠিক আছে, একটা এনজাইম ক্ষরণ করে। সেই এনজাইমের নাম হচ্ছে হায়ালুরোনিডেস এনজাইম। এই হায়ালুরোনিডেস এনজাইম মূলত ডিম্বাণুর যে পাঁচিল, সেই ডিম্বাণুর পাঁচিলটাকে ভেদ করে ভিতরে যে এসে নিষেক করতে সাহায্য করে। কথা বুঝতে? এটা একটু মনে রাখবা। তো এখন দেখো এটা একটা পুরোটা একটা কি? শুক্রাণু একটা স্ট্রাকচার। তো দেখো শুক্রাণু, এটা দিয়ে দেখো এটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে যে জটিল প্রক্রিয়ায়, ঠিক আছে, চলাচলের অক্ষম গোল স্পার্মাটির ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে বিভাজন ছাড়াই সচল রূপান্তরিত হয়, তাকে বলে স্পার্মোজেনেসিস। এই দেখো নিচে যে স্পার্মাটিড এসেছে নিশ্চল, দেন হলো সচল, শুক্রাণু হলো, সে নাম কি ভাই? স্পার্মিওজেনেসিস। তো এটা পড়া শেষ। দেখো একটা শুক্রাণু 3টা অংশ, 4টা অংশ থাকে, একটা হচ্ছে মাথা, গ্রীবা, মধ্যখানে একটা কি আছে? লেজ। ঠিক আছে, এই স্ট্রাকচারটি একটু মনে রাখবা। তাহলে এখন চলে আসবে একটা ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, ঠিক আছে। এই যে দেখো ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, সেটা সম্বন্ধে আমি একটু দেখে নিই, ঠিক আছে। তাহলে দেখো প্রায় প্রত্যেকটা জিনিস প্রায় সেম, ঠিক আছে, বাট একটা কিছু বেসিক্যালি কিছু পরিবর্তন আছে, এবং এই জিনিসটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো আবার ছিল একটা স্ত্রী জনন মাতৃকোষ, এক ছিল স্ত্রী জনন মাতৃকোষ। তোমরা জানো জনন মাতৃকোষ তোমার মায়োসিস, বাট জিনিসটা আবার বলছি ভুল। তো এখানে হলো তোমার মূলত কি ভাই? এক কথা এখানে হবে মাইটোসিস। তো এখানে তোমার কি হলো ভাই? মাইটোসিস। তো এখানে মূলত তোমার কি হবে ভাই? মাইটোসিস হয়। তো এখানে মাইটোসিস হলো, মাইটোসিসের মাধ্যমে এখানে মূলত তৈরি হলো একটি হচ্ছে প্রাইমারি ও গনিয়া। ক্লিয়ার? তাহলে কি তৈরি হলো ভাই? প্রাইমারি ও গনিয়া, ঠিক আছে। এবং ভাই এটাও ডিপ্লয়েড, তাহলে এখানে মাইটোসিস হয়েছে। তো এরা ভাই পুষ্টি নিল, পুষ্টি সরবরাহ করলো, পুষ্টি নিল, পুষ্টি নিল, পুষ্টি নেওয়ার পরে এরা রূপান্তরিত হলো, ঠিক আছে, প্রাইমারি
স্পার্মাটোসাইট, প্রায় দেখো প্রায় সেম ভাই, ওইটাও পুষ্টি নিচ্ছে এটাও পুষ্টি নিচ্ছে, প্রাইমারি স্পার্মাটোসাইট, তাহলে এটা কি ভাই ডিপ্লয়েড, কারণ এটা পুষ্টি নিয়ে বলা হয়েছে কোনো বিভাজন না। তো এখানে প্রথম হয় মায়োসিস সেল ডিভিশন, তো এখান থেকে প্রথম হলো মায়োসিস সেল ডিভিশন, তো এটা হলো মায়োসিস, এটা 1, এই মায়োসিস 1-এর মাধ্যমে এখানে তৈরি হয় যেটা, সেটা তৈরি হয় দুইটা জিনিস, এক সেকেন্ডারি ওসাইট, তো এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এক তৈরি হচ্ছে সেকেন্ডারি ওসাইট, তো এক এখানে মায়োসিস তৈরি হলো দুইটা জিনিস, এক সেকেন্ডারি ওসাইট এবং আরেকটা তৈরি হয় পোলার বডি, প্রথম পোলার বডি, এটা মায়োসিস 1-এ। দেন এখানে মায়োসিস 2 তখনই হবে যখন এখানে একটা শুক্রাণু ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে। তো সেকেন্ডারি ওসাইট যদি দেখো ভাই, সেকেন্ডারি ওসাইট এটা মূলত একটা ডিম্বাণু যদি গঠন যদি দেখি, এই ডিম্বাণুর মধ্যে এর ভিতরে এই যে নিউক্লিয়াস সেকেন্ডারি ওসাইট এবং বাইরে একটা লেয়ার থাকবে, দেখো এই যে বাইরে একটা লেয়ার আসছে, তো বাইরে একটা এরকম লেয়ার থাকবে, এই যে লেয়ার, সেই লেয়ারটাকে আমরা বলি মূলত জোনা পেলোসিডা, এবং এর বাইরে আরও একটা লেয়ার থাকবে, এরকম কিছু লেয়ার থাকবে, লেয়ারের মতো জিনিস থাকবে, মানে অভিক্ষেপের মতো থাকবে অ্যাকচুয়ালি। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশগুলো যদি দেখি, এই স্ট্রাকচার যদি বলো, সেই স্ট্রাকচারের মধ্যে একটু কমায় নেই, ওকে। তো এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা এটা বলা হয় জোনা পেলুসিডা, পেলুসিডা, এবং এই যে অংশটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে করোনা রেডিয়েটা, এবং এই যে ভিতরে দেখতে পাচ্ছ এটা ভাই একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এটা ইজ সেকেন্ডারি ওসাইটের যে নিউক্লিয়াস বা সেকেন্ডারি ওসাইটের নিউক্লিয়াস, এবং এখানে থাকে ওই যে ফার্স্ট পোলার বডি, ওই দেখো ফার্স্ট পোলার বডি, একটা হচ্ছে কি ডিম্বাণুর মধ্যে স্ট্রাকচার, এটা এই যে প্রথম পোলার বডি, এটা হচ্ছে ভাই এটা স্ট্রাকচার, ঠিক আছে। এখন দেখো যে এটা যদি নিষেক যদি করে তাহলে কি হবে, এবং এর প্রতি আছে ভাই অফকোর্স চারিদিকে তোমার কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে, কোর্স সাইটোপ্লাজম। তো এখন দেখো দুইটা লাইন খুব ইম্পর্টেন্ট মনে রাখবা, ধর এখানে এর সাথে নিষেক হওয়ার জন্য লক্ষ লক্ষ শুক্রাণু চলে আসলো, বাট একটা লাকি শুক্রাণু সেটা কি করে ভাই এখানে নিষেক করতে সাহায্য করে, মানে নিষেক করতে পারবে, তো অফকোর্স সেই জন্য কি সেটা হচ্ছে কি লাকি, কত বস্তু লাকি মানে ভাগ্যবান নাকি। তো যাই হোক, তোমার কিন্তু তোমাদের জন্ম হয়েছে কি, তোমার যদি চেষ্টা করো সব কিছু করা সম্ভব, তোমাদের জন্ম হয়েছে ফাইট করে, ঠিক আছে, তাহলে তুমি ফাইট করে জন্মগ্রহণ করছো, তোমার সাথে লাখ লাখ শুক্রাণু ছিল, যাদের মধ্যে একটা শুক্রাণু কি করছে নিষেকে অংশগ্রহণ করছে, যে সেখান থেকে তুমি কি হয়েছে একটা পূর্ণাঙ্গ মানুষ হয়েছো, ঠিক আছে, তাহলে তুমি যদি চেষ্টা করো তাহলে তোমার দ্বারা সবকিছু সম্ভব, ঠিক আছে। তো অফকোর্স এটা একটু মনে রাখবা। তো এখন একটু খেয়াল করবা, দেখো মজার বিষয়, ঠিক আছে, যে ভাই আমাদের জন্ম হয়েছে ফাইট করে, আমরা সারা জীবন কী করবো ফাইট করবো, তো বাংলাদেশ জাতি শুধু ফাইট করে নাকি। তো এখন একটু খেয়াল করবা যে আমাদের পড়াশোনায় ফাইট আছে, সামনে অ্যাডমিশন টেস্ট আছে, সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে, ভালো রেজাল্ট করতে হবে, দিন আমাদের ভর্তি পরীক্ষা, তাই না। তো সব জায়গায় আমাদের ভালো করতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখন দেখো একটু খেয়াল করবা, এখানে অনুসারে দেখবা যে দেখো এটা একটা ডিম্বাণু ছিল, এই ডিম্বাণু ধরো এখান থেকে গ্রাফিয়ান ফলিকল থেকে, কিছু আগে দেখেছিলাম গ্রাফিয়ান ফলিকল একটা পরিণত ফলিকল, যেখান থেকে হলো ওভুলেশন, সেটা কয়তম দিনে, 14তম দিনে। তাহলে 14তম দিনে এখানে মূলত কি হলো ভাই, একটা ওভুলেশন হলো, ওভুলেশন হলো, বা এখানে ডিম্বপাত হলো। তো এটা ডিম্বপাত হলো, ওভুলেশন হলো, দেন ওভুলেশন হওয়ার পর এটা ডিম্ব, এই যে ফিম্বি যেটা আছে সেই ফিম্বিটা ধরে ফেলো, তো এখানে যে ফিম্বি ছিল সেই ফিম্বিটা কি হলো ভাই ধরে ফেললো। তো এখানে যে একটা ছিল ফিম্বি, সেই ফিম্বিটা এটা ধরে ফেলো, ধরে ফেলার পরে এখানে আছে ডিম্বাণুটা, তো এই যে ডিম্বাণু এখানে আছে, এর নাম হচ্ছে অ্যাম্পুলা, অ্যাম্পুলা।
অ্যাম্পুলাতে এখানে ধরো একটা শুক্রাণু, লক্ষ লক্ষ শুক্রাণু গেছে। একটা শুক্রাণু যে সে সাথে নিষেক হওয়ার সুযোগ পায় এবং এই যে নিষেক হচ্ছে একটা শুক্রাণু ডিম্বাণু মিলন, সেটাকে আমরা কি নিষেক বলতেছি। সেটা মূলত কোথায় হয়? অ্যাম্পুলাতে হয়। তো দেখো এই যে দেখো এখন এর মধ্যে ধরো লক্ষ লক্ষ ধরো শুক্রাণু চলে আসলো। এই যে শুক্রাণু একটা মাথা থাকে, একটা গ্রীবা থাকে, মাঝে একটা খণ্ড থাকে, কি থাকে একটা সরু একটা লেজের মতো থাকে, ঠিক আছে? এবং এর মাথার সামনে থাকে হচ্ছে মূলত অ্যাক্রোজোম এবং এর মাঝে আছে সেন্ট্রিওল এবং এখানে কি আছে কিছু মাইটোকন্ড্রিয়া আমরা দেখেছিলাম, স্ট্রাকচার আমরা দেখেছিলাম, ঠিক আছে? এখন দেখো এখানে লক্ষ লক্ষ শুক্রাণু আসলো। প্রথম যে ঘটনাটা ঘটলো সেই ঘটনা হচ্ছে ভাই এখানকার মধ্যে প্রাচীরটাকে ভেদ করে ফেললো। তো প্রথম একটা এখানে রিয়াকশন হলো, এটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম এর বাইরে যে আবরণগুলো ছিল আবরণগুলো বিকলন করলো, বিকলন করে সে একটা শুক্রাণু ভিতরে প্রবেশ করলো। তো এই যে শুক্রাণুটা, সেই শুক্রাণু কি করছে ভাই? ধরো ভিতরে প্রবেশ করছে। এই শুক্রাণুর সাথে মাথা আছে আর এটা আছে। তো এই শুক্রাণুটা ভিতরে প্রবেশ করছে। তো এইটা শুক্রাণু যা দেখছো শুক্রাণু কি ভাই? মস্তক। তো লেক্সের কাজ নেই, শুক্রাণু মস্তক ভিতরে প্রবেশ করলো এবং এখানে আরো অনেক শুক্রাণু আছে, লক্ষ লক্ষ শুক্রাণু আছে, তারাও প্রবেশ করতে যাচ্ছে। তারাও তো প্রবেশ, রাস্তা ফাঁকা, প্রবেশ করতেই পারে, প্রবেশ করতে যায়, বাট এখানে প্রবেশ করতে পারবে না। কেন পারবে না ভাই? এখানে একটা রিয়াকশন হয়, ইমিডিয়েটলি একটা রিয়াকশন হয়, সেই রিয়াকশন নাম হচ্ছে জোনা রিয়াকশন। তো এখানে মূলত জোনা রিয়াকশনের মাধ্যমে এই যে প্রাচীরটা যেটা ছিল জোনা পেলুসিডা লেয়ার, সেই লেয়ারটাকে আবার অনেক শক্ত পুরো করে ফেলে। অবস্থা আগে যা ছিল তাতে আরো বেশি পুরো হয়ে গেল। এই যে রিয়াকশন, এই রিয়াকশনকে আমরা বলতেছি জোনা রিয়াকশন। সরি। তো এই যে রিয়াকশন মূলত জোনা পেলুসিডা হয় এবং এই স্তরটাকে শক্ত পুরো প্রাচীর করে ফেলে এবং এই রিয়াকশনকে বলা হয় জোনা রিয়াকশন। তো এই রিয়াকশনের নাম কি ভাইয়া? জোনা রিয়াকশন। এটা একটু মনে রাখবা। তো জোনা রিয়াকশন কই হয় ভাইয়া? জোনা পেলুসিডা হয়, ঠিক আছে? এবং প্রাচীরগুলো তোমার কি হয়ে যায় ভাইয়া? পুরুত্ব বেড়ে যায়, ঠিক আছে? তাহলে এখন দেখো নিষেকের জন্য অসংখ্য লক্ষ লক্ষ শুক্রাণু ভিতরে আসছিল, বাট এখানে নিষেক করতে পারছে কথা একটা, একটা তোমার বিগলন করে ভিতরে প্রবেশ করলো, ডিম্বাণুর সাথে মিলন হওয়ার জন্য গেল। এই যে শুক্রাণুটা ভিতরে প্রবেশ করছে, শুক্রাণু প্রবেশ করার পরে এখানে একটা শুক্রাণু একটা উদ্দীপনা দেয়, খেয়াল করবা। শুক্রাণু একটা কি দেয়? উদ্দীপনা দেয়। উদ্দীপনা দেওয়ার পর এই যে সেকেন্ডে ওসাইট, দেন মনে রাখো এই উদ্দীপনা পাওয়ার পরে এই সেকেন্ডে যে ওসাইট আছে সেই সেকেন্ডে ওসাইট দ্বিতীয় মায়োসিস সেল ডিভিশন হয়। মায়োসিস সেল ডিভিশন মানে এখানে তৈরি হয় ডিম্বাণু এবং এখান থেকে পরবর্তী তৈরি হয় দ্বিতীয় পোলার বডি। তাহলে তখনই সেকেন্ডে ওসাইট বিভাজিত হয় যখন শুক্রাণু প্রবেশ করে এবং শুক্রাণু তোমার কি করে? একটা উদ্দীপনা দেয়, তখন এটা রূপান্তরিত হয় তোমার কি ভাইয়া? ডিম্বাণু এবং কি ভাইয়া? দ্বিতীয় পোলার বডি। তাহলে আমি এটাকে আরেকবার একটা 2 মিনিট সামারাইজ করে দিচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করবা। প্রথমে দেখো একটা স্ত্রীজল মাতৃকোষ মাইটোসিস বিভাজন হলো, তৈরি হলো কি? প্রাইমারি ওগুনিয়া, পুষ্টি নিল, বড় হলো, প্রাইমারি স্পারোসাইট। এখান থেকে মেন কথা মায়োসিস 1 হলো, তৈরি হলো সেকেন্ডে ওসাইট, দ্বিতীয় প্রথম পোলার বডি। দেন মায়োসিস 2 তখনই হবে যখন একটা শুক্রাণু ভিতরে প্রবেশ করে, শুক্রাণু প্রবেশ করে গেল, তখন একটা উদ্দীপনা দেয়, উদ্দীপনা দেওয়ার ফলে এখানে সেকেন্ডে যে ওসাইট যেটা দেখতে পাচ্ছ, সেকেন্ডে ওসাইট, এই সেকেন্ডে ওসাইটের মধ্যে মায়োসিস 2 বিভাজন হয়। মায়োসিস 2 বিভাজনের মাধ্যমে এখানে তো হয় ডিম্বাণু এবং কি দ্বিতীয় পোলার বডি। না ছাড়া কিন্তু সেকেন্ডে ওসাইটে কোনো বিভাজন হবে না। কথা বুঝতে পারছো? এই প্রক্রিয়াকে আমরা বলতেছি ও জেনেসিস বলি। তো এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ও জেনেসিস। আর জেনেসিস মানেই তৈরি হওয়া। এই প্রক্রিয়ার নাম হচ্ছে ও জেনেসিস। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন একটু চলে আসো ভাই, অলরেডি ডিম্বাণুর গঠন আমরা পড়ে ফেলছি ভাইয়ারা, ঠিক আছে? ডিম্বাণুর গঠন আমাদের পড়া শেষ। তো এখন দেখো ডিম্বাণু এখানে একটা গঠন দেওয়া আছে, এই যে একটা ডিম্বাণু গঠন, সব বাইরে হচ্ছে কর্না রেডিয়াটা একটা লেয়ার, ঠিক আছে? এর মধ্যে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, এই যে দেখো প্রথম পোলার বডি এবং এই যে লেয়ার, সেই লেয়ারের নাম হচ্ছে কি? জোনা পেলুসিডা, ঠিক আছে? উই নো দ্যাট, ঠিক আছে? ডিম্বাণু ছিল সাইটোপ্লাজম নিউক্লিয়াস। তো এখন দেখো, এখন নিষেক কাকে বলে? শুক্রাণু ডিম্বাণু মিলন। ওই দেখো শুক্রাণু আসতেছে, লক্ষ লক্ষ শুক্রাণু আসতেছে, লক্ষ লক্ষ শুক্রাণু আসলো, ঠিক আছে? তার মধ্যে
দেখো এই যে একটা প্রোটোলাইট এনজাইম নিঃসঙ্গ ভিতরে প্রবেশ করলো, এই যে ভিতরে প্রবেশ করলো, এই যে দেখো শুক্রাণু নিউক্লিয়াস প্রবেশ করলো, সাথে সাথে এখানে কি হয়ে যায়, জোনা রিয়াকশন হয়ে, ঠিক আছে, এটা বন্ধ হয়ে যায়। সেই রিয়াকশনের নাম কি বলেছিলাম, জোনা রিয়াকশন, ঠিক আছে, ওকে। দেন এই শুক্রাণু ডিম্বাণু এই অবস্থায় এই দুইটা নিউক্লিয়াসকে, এই যে শুক্রাণু নিউক্লিয়াস, ডিম্বাণু নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াসকে বলা হয় প্রো নিউক্লি বলে, প্রো নিউক্লি বা প্রো নিউক্লিয়াস, ঠিক আছে। দেন এর পরবর্তীতে এই দুইটা মিলন হলো, মিলন শেষ হয়ে গেলো জাইগোটের মতো, এবং এই যে দেখো 1 2 3 তিনটা পোলার বডি থাকে, এগুলো কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। কত বুঝতে পারছো, এটা মনে রাখবা। তো এখানে কি হলো, জাইগোট ফর্মেশন হলো, ঠিক আছে। তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলনকে সেটাকে বলা হয় জাইগোট, এবং কোথায় ঘটে বারবার বলতেছিলাম, মনে রাখবা ফ্যালোপিয়ান নালীতে হয়। সেই ফ্যালোপিয়ান নালী কোন জায়গায় হয়, এক কথা সেটা অ্যাম্পুলা, স্পেসিফিক বলতে গেলে কোথায়, অ্যাম্পুলা। তাহলে এটা আমাদের পড়া শেষ। এখন চলে আসো বিশেষ তথ্য, কিছু বিশেষ তথ্য সম্বন্ধে একটু দেখে নাই, ঠিক আছে। অলরেডি আমাদের সবই পড়া শেষ ভাইয়া, ওদের একবার স্লাইডটা দেখবা, প্রথম দেখে ভিডিওটা একটু রিভাইভ করে না করে, ঠিক আছে, বারবার একটু দেখবা, ঠিক আছে, দেখবা পড়াটা ক্লিয়ার হয়ে গেছে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমে দেখো নিষেক, তো এখানে শুক্রাণুগুলা, ঠিক আছে, অ্যাক্রোজোম হায়ালুরোনিডেস এনজাইম, ওই দেখো একটা এনজাইম খন করে, এনজাইম খন করে, সেই এনজাইমের নাম হচ্ছে হায়ালুরোনিডেস এনজাইম। এবং শুক্রাণুর ডিম্বাণু প্রবেশের ফলে সেকেন্ডারি ওসাইট, ওই যে দেখো শুক্রাণুর ডিম্বাণুতে প্রবেশের ফলে সেকেন্ডারি ওসাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, উদ্দীত হয়, দ্বিতীয় মায়োটিক বিভাজন হয়। তাহলে দ্বিতীয় মায়োটিক তখনই বিভাজন হবে যখন একটা শুক্রাণু, ঠিক আছে, ডিম্বাণুর মধ্যে প্রবেশ করবে, তখন সেকেন্ডারি ওসাইট কি হয়, বিভাজিত হয়। বিভাজনের মাধ্যমে এখানে পরিণত হয়ে একটা ডিম্বাণু এবং দ্বিতীয় পোলার বডি সৃষ্টি করে, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। দেন পুরুষ প্রোনিউক্লিয়াসটি ডিম্বাণু কেন্দ্রের দিকে অগ্রসর হয়, স্ত্রী প্রোনিউক্লিয়াস সাথে একীভূত হয় এবং ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, এটা একটু মনে রাখবা। এবং এই অবস্থায় বলা হয় প্রোনিউক্লি বলেছিলাম। এবং নিষেক ডিম্বাণু বিপাকের হার, প্রোলিশনের হার বৃদ্ধি করে, জাস্ট নাইস টু নো, ঠিক আছে। তো এটা একটু জাস্ট 1 স্টার, আচ্ছা 2 স্টার 3 স্টার, এবার দেখে নিও জাস্ট একবার স্লাইডটা। চলো আসি মেডিকেলের কোশ্চেন, আমরা একটু দুইটা দেখে রাখি মেডিকেলের কোশ্চেন। তাহলে দেখো এখানে সিমেন্ট তৈরির জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ কে করে, এটা প্রথম দিকে আমরা পড়ে আসছি। তাহলে প্রথমে দেখো 1 এপিডেমিস, নেভার। সেমিনাল মূত্রাশয়, নেভার। তবে দেখো ভাস্ট ডিফারেন্স, নেভার। কোনটা ভাই, সেমিনাল ভেসিকল, ওই যে বলেছিলাম 70% বীর্য ধারণ করে, পিচ্ছিল করে, শুক্রাণুকে কি করে পিচ্ছিল করে, সেটা কোনটা ভাই, সেমিনাল ভেসিকল। তো এখন দেখো মানবদেহে নিষেকের প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়, দেখো ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন, 17-18 প্রশ্ন, কোন জায়গায় হয়, জরায়ুতে না, ঠিক আছে, ডিম্বাশয়ে না, সার্ভিসে না, কোথায় ভাই, ডিম্বনালী, 100% ডিম্বনালী। সেই ডিম্বনালী কোন জায়গায়, অ্যাম্পুলাতে, ওকে। বা ইটস অল অ্যাবাউট দিস লেকচার। প্রথম লেকচারে এটা পুরোপুরি তোমার হচ্ছে একদম নিষেক পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম। যাই হোক, বাসায় যেয়ে সে খুব সুন্দরভাবে এটা বারবার বারবার দেখবা, ইনশাল্লাহ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট লেকচারে ইনশাল্লাহ তোমাদের সাথে হয়তো আবার দেখা হবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তোমাদের অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। সবাই যেন আবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।